আজ ভার্সিটির প্রথম দিন আমার। নতুন ব্যাগ, নতুন জামা, মুখে টেনশনের ছাপ। এটাই হচ্ছে আমি। মানে আমি হচ্ছে গল্পের নায়ক। নাম সাগর। লাজুক, ভদ্র, আর একটু বোকা টাইপের আমি। নিজের প্রশংসা নিজে করতে খুব ভালো লাগে। কিন্তু এত মস্ত বড় গেটের সামনে দাঁড়িয়ে আছি। আব্বু তো বলেছিল যে এই ভার্সিটির ভিতরে প্রবেশ করলে নাকি আমি অনেক বড় হয়ে যাব। কিন্তু এই গেট পার হতেই তো আমার পেট গুড়গুড় করা শুরু করছে। এইসব মনে মনে বলতেছে সাগর, আর এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে যাইতেছে। হঠাৎ গাছতলা থেকে তিনজন ছেলে সাগরকে ডাক দিয়ে বলতে লাগলো, এই ভাই থামেন, আপনাকে দেখে তো নতুন নতুন লাগতেছে। সাগর কিছুটা ভয় পেয়ে আমতা আমতা করতে লাগলো। জি মানে না, মানে হ্যাঁ, আমি এই কলেজে নতুন। সাগরের এরকম ভয় পাওয়া দেখে তিনজন ছেলে হাসতে লাগলো আর সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে ভাই দাঁড়াও, কোথায় যাইতেছো? আমাদের কথাগুলো তো শুনে যাও। কথা না শুনেই চলে যাইতেছো? হ্যাঁ ভাই বলেন, কি বলবেন? আগে আমাদের পাস হয়ে সালাম করো, তারপর একটা গান গাইতে হবে। গানটা হচ্ছে, আমি ছোট্ট একটা ছেলে, সিনিয়র ভাইয়েরা আমাকে র্যাগিং করতে ভালোবাসে, তাই আমি র্যাগিং খেতে ভালোবাসি। এইদিকে সাগর মাথা নিচু করে মনে মনে বলতে লাগলো, আমাকে তো এইগুলো আব্বু বলে দেয় নাই আসার সময়। ওরা আমাকে এগুলো বলতেছে কেন? সাগর কিছু বলতে যাবে এমন সময় পিছন থেকে একটা মেয়ে বলে উঠল, কিরে শিমুল, নয়ন, রাফি, তোদেরকে না বারণ করেছি নতুন যারা আসবে তাদেরকে র্যাগিং না করার জন্য? তাহলে এই ছেলেটাকে র্যাগিং করছিস কেন তোরা? নদী আপু, আমরা এই ছেলেটাকে র্যাগিং করতেছি না, তাকে এই কলেজের নিয়মকানুন বুঝিয়ে দিতেছি, যাতে সে এই কলেজে যদি বিপদে পড়ে তাহলে তোমার কাছে আসার জন্য। এইসব কিছু বুঝছিস তো? ভাই আপনি এত মিথ্যা কথা বলেন কেন? আপু, এই তিনজন ছেলে আমাকে র্যাগিং করেছিল, কিন্তু র্যাগিং করার আগে আপনি চলে এসেছেন। আরে ভাই মিথ্যা কথা বলছিস কেন? তোরে 10 টাকার চকলেট এনে খাওয়াবো, মিথ্যা কথা বলিস না, যা এখান থেকে। সাগর চলে যেতে যাবে এমন সময় নদী সাগরকে ডাক দিয়ে বলতে লাগলো, এই ছেলে এখানে দাঁড়া, কোথায় যেতেছিস? আমার সাথে এখনো কথা শেষ হয় নাই। আমার কথা শেষ হবে, এরপর তুই এখান থেকে যেতে পারবি। সাগর আবারও পিছনে ফিরে দাঁড়ালো। এইদিকে নদী শিমুলের গালে ঠাস করে জ্বর মেরে বলতে লাগলো, তোকে কে বারবার বারণ করেছি? তোদেরকে বারবার বারণ করেছি তোরা র্যাগিং করবি না, তবুও র্যাগিং করছিস। সেটার জন্য আজকে বেশি কিছু করলাম না, জাস্ট তোকে একটা চড় মারলাম। আর বাকি দুইজন আশা করি ঠিক হয়ে যাবি। আর এই ছেলে, তোমাকে দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই পোশাক আশাক, খুব ভালো। এরকম হাবা গোবা ভাবে থাকো কেন? আসলে আপু, আমি তো এই কলেজে নতুন, আর আমার আব্বু বলে দিয়েছে যে কলেজে ঢুকলে নাকি আমি অনেক বড় হয়ে যাব। আরে বেটা, কলেজে মানুষ এসে স্মার্ট হয়, বড় হয় না। আর বড় হয় ক্লাসের দিক দিয়ে। তুই যেই বড় হওয়ার কথা বলতেছিস, এটা বড় হওয়া না। তোর আব্বু বলেছে ক্লাসের দিক দিয়ে বড় হবি, কিন্তু তুই মনে হয় উল্টো ভেবেছিস। এখন ক্লাসে যা, পরে আবার যদি তোর সাথে দেখা হয় তাহলে তোর সকল ডিটেলস জেনে নিব। সাগর ওইখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলো ক্লাসরুমে। ভিতরে প্রবেশ করতেই কয়েকজন ছেলে এবং মেয়ে সাগরকে ঘিরে ধরলো আর বলতে লাগলো, এই ছেলে, তোকে এতক্ষণ দাঁড়া করিয়ে রেখে ওই নদী মেয়েটা কি বলেছিল তোকে? কিন্তু আমি তো আগের মতো আছি, একটু তো বড় হই নাই, তেমন কিছু বলে নাই তো। আর সে তো আমার গার্লফ্রেন্ড, আমাকে আবার কি বলবে? কি? তুই নদী আপুর বয়ফ্রেন্ড? আর নদী আপু আমাদের সকলকে পড়ে বেড়ায় উনি সিঙ্গেল। দাঁড়া, ক্লাস শেষ হোক, এরপর নদী আপুকে ধরতেছি। সাগর চুপচাপ একেবারে পিছনে বেঞ্চে গিয়ে বসে পড়ল। বেশ কয়েকটা ক্লাস শেষ হতেই ক্লাসের সকল ছেলেমেয়েরা চলে আসলো নদীর কাছে। সবাইকে একসাথে আসতে দেখে নদী বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা সবাই একসাথে এখানে এসেছো? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হয়েছে মানে অনেক বড় সমস্যা হয়েছে। আপনি আমাদেরকে কলেজে প্রেম করতে দেন না, আর নিচে অথচ প্রেম করে বেড়াচ্ছেন, তাও আবার জুনিয়র ছেলের সাথে। মানে কি সব আবল তাবল বলতেছো তোমরা? আমি প্রেম করে বেড়াচ্ছি মানে? আমি প্রেম করলে তো আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই জানতো। কিরে, তোরা চুপ করে আছিস কেন বল?
মারিয়া এবং বাকি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, নদী রিলেশন করে না। রিলেশন করলে আমরা অবশ্যই জানতাম, আর তোমরা জানতে, যেহেতু নদী এই কলেজের একজন মেয়ে লিডার। তাহলে ওই ছেলেটা বললো কেন যে নদী আপু ওই ছেলেটার গার্লফ্রেন্ড? কেউ তো আর ইচ্ছে করে নিজের পায়ে কুড়াল মারবে না। নিশ্চয়ই নদী আপু রিলেশন করে, তা না হলে ছেলেটা বলতো না। কোন ছেলেটা বলেছে? তাকে নিয়ে আসো তো এখানে, আমিও দেখতে চাই তার কত বড় কলিজা। সে আমাকে বলে আমি নাকি তার গার্লফ্রেন্ড। 19টা বছর একা কাটিয়ে দিয়েছি, আর এখন কেনা শুনতে হচ্ছে আমার বয়ফ্রেন্ড আছে। এই, তোমরা কয়েকজন যাও তো, ক্লাস থেকে ছেলেটাকে নিয়ে আসো। কয়েকজন ছেলে মেয়ে চলে আসলো ক্লাসরুমে। এসে দেখে সাগর চুপচাপ বসে চকলেট খাচ্ছে আর ফোন টিপতেছে। সাগরকে দেখে একজন ছেলে বলতে লাগলো, এই ছেলে, চল আমাদের সাথে। নদী আপু তোকে ডেকেছে আজকে, তোর হাড়গুড্ডি ভেঙে ফেলবে। আরে ভাই, এসব কি বলতেছেন? নদীতে পড়ে গেলে তো মানুষ মারা যায়, আর আপনি বলতেছেন নদী আমার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবে? এটা কিভাবে সম্ভব? আরে বেটা, এটা সেই নদী না, এটা হচ্ছে একটা মেয়ে, তার নাম হচ্ছে নদী। চল আমাদের সাথে, উনি বাহিরে বসে আছে, তোর জন্য অপেক্ষা করছে। সাগরকে নিয়ে সবাই চলে আসলো বাহিরে। নদীর সামনে এসে দাঁড়াতেই নদী বলতে লাগলো, কিন্তু তুই সেই ছেলেটা না, আজকে নতুন কলেজে এসেছিস? হ্যাঁ, আমি সেই ছেলেটা, আজকে নতুন কলেজে এসেছি। আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি তোকে ডেকেছি। তুই সবাইকে কি বলে বেড়াচ্ছিস? আমি নাকি তোর গার্লফ্রেন্ড? তুই নাকি এইসব বলতেছিস সবাইকে? আরে আপু, ওরা আমার পুরো কথা না শুনেই আগে আগে বলা শুরু করে দিয়েছিল যে আপনি আমার গার্লফ্রেন্ড, পরে আর আমি বাকি কথা বলতে পারি নাই। বাকি কথাটা কি সবার সামনে বল, আর আমার কাছে মাফ চা। এই পিচ্চি ছেলে, তুমি তো ক্যান্টিনে কাজ করো তাই না? নদী আপু তোমার কাছে চা চাইতেছে, যাও চা নিয়ে আসো। ওরে বলদের বাচ্চা, চা আনতে বলি নাই, মাফ চাইতে বলছি। তাড়াতাড়ি মাফ চা। আরে, আপনি আবারও চা চাইতেছেন? এই দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি চা নিয়ে আয়। এবার নদী কিছুটা রেগে গিয়ে সাগরের শার্টের কলার টেনে ধরে সাগরের মুখটা তার সামনে নিয়ে বলতে লাগলো, আমি কি তোর বউ নাকি যে আমার সাথে মস্করা করতেছিস তুই? এটা বলতে না বলতেই সাগর নদীকে জড়িয়ে ধরে নদীর ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে কামড়ে ধরল। এদিকে বাকি সবাই তো পুরাই অবাক। নদী সাগরকে সরানোর চেষ্টা করতেছে, কিন্তু সাগর সরতেছে না। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর সাগর ছেড়ে দিল। নদী ছাড়া পেয়ে সাগরের সামনে এসে ঠাস ঠাস করে সাগরের গালে কয়েকটা চড় বসিয়ে দিল আর বলতে লাগলো, তোর মতো লুচ্চা ছেলেকে আমি যদি 1 মিনিটের মধ্যে এই কলেজ থেকে না বের করেছি, তাহলে আমার নাম নদী না। 1 মিনিট? ঠিক আছে, আমি ঘড়ির টাইম গুনতেছি। জাস্ট 1 মিনিট পার হয়ে গেলে পরে কিন্তু আমাকে আর বের করতে পারবেন না। আপনার টাইম শুরু হয়েছে। এই বলে সাগর টাইম গুনতে লাগলো। এদিকে নদী সাগরের টাইম গোনা দেখে আরো রেগে গেল আর বলতে লাগলো, তোর টাইম গোনা বের করতেছি, দাঁড়া তুই এখানে। এবার সাগর নদীর মুখে তাকিয়ে দেখে নদীর মুখ পুরো লাল হয়ে গেছে। এটা দেখে সাগর এক দৌড়ে চলে আসলো কলেজের বাহিরে। পিছনে তাকিয়ে দেখে নদী তার পিছন করতেছে। এটা দেখে সাগর দৌড়াতে দৌড়াতে অলিগলি দিয়ে চলে আসলো তার বাড়িতে। দরজার সামনে দাঁড়িয়ে কুকুরের মতো হাঁপাচ্ছে আর মনে মনে বলতেছে, যাক, আমাকে তো আর কেউ বোকাশোকা বলতে পারবে না। এখন তো আমি কলেজের লেডি ডনকে লিপ কিস করেছি, কালকে জানি কি হয়। থাক, কালকে আর কলেজে যাব না, কালকের পরের দিন যাব। এখন রুমে গিয়ে একটু ডিস্টার্ব নেই। এক দৌড়ে 1 কিলোমিটার পথ এসেছি, আল্লাহ বাঁচাইছে আমারে। এই বলে সাগর বাড়ি কলিং বেল দিল। বেশ কিছুক্ষণ পর সাগরের আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, সাগরের আম্মু, নায়কের আম্মু। কি রে সাগর, আজকে কি তোর ক্লাস শেষ নাকি? এত তাড়াতাড়ি চলে আসলি যে? আম্মু, তুমি জানো না তোমার ছেলে পড়ালেখায় পিএইচডি করেছে। স্যার আমাকে দেখেই ছুটি দিয়ে দিছে আধা ঘন্টা পড়িয়ে। তাই তো আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর স্যার বলেছে যে কালকে না যাওয়ার জন্য, কালকে নাকি আমার ছুটি।
স্যারেরা তো কখনোই এসব বলে না। নিশ্চয়ই তুই কিছু করেছিস, তাই তো এসব বলেছে। আচ্ছা যা, এখন ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার রেডি করতেছি। সাগর কিছু না বলেই চলে গেল তার রুমে। এইদিকে নদী বসে আছে গাছতলায় আর রাগে সাপের মতো ফুসফুস করতেছে। এদিকে মারিয়া অনেক বোঝানোর চেষ্টা করতেছে নদীকে, কিন্তু নদীর মাথা এখনো পুরাই গরম। দেখ মারিয়া, আমাকে বিরক্ত করবি না, এখান থেকে চলে যা। তোদেরকে আবার কখন কি বলে বসি তার কোনো ধারণা নেই। আমাকে বিরক্ত না করে ওই ছেলের বাড়ির অ্যাড্রেস তাড়াতাড়ি খুঁজে নেয়। আমাকে লিপ কিস করেছে, আজ পর্যন্ত এই নদীর গায়ে কেউ হাত দিতে পারে নাই, সেইখানে কিনা এই ছেলে আমাকে লিপ কিস করেছে। তার তো একটা শাস্তি হবেই হবে। আচ্ছা তুই শান্ত হয়ে এখানে বস, আমি দেখি প্রিন্সিপাল স্যার তার কেবিনে আছে নাকি। যদি থাকে তাহলে আমি ওই সাগরের বাড়ির ঠিকানা বের করতেছি। এই বলে মারিয়া চলে গেল প্রিন্সিপাল স্যারের কেবিনে। গিয়ে দেখে প্রিন্সিপাল স্যার বসে বসে আরো কয়েকজন স্যারের সাথে কথা বলতেছে। মারিয়াকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার মারিয়া, হঠাৎ তুমি আমার কেবিনে? নদীর কিছু হয়েছে নাকি? না স্যার, নদীর কিছু হয় নাই। নদী একদম পুরোপুরি সুস্থ আছে। আপনার কাছে একটা ইনফরমেশন চাইতে এসেছি। আমাদের কলেজে যে নতুন একটা ছেলে ভর্তি হয়েছে, নাম হচ্ছে সাগর, তার বাড়ির ঠিকানাটা একটু দেন তো। ঠিকানা দিব কিভাবে? ছেলেটা তো ঠিকানার জায়গায় কোনো কিছুই লেখে নাই, আর আমিও একটু কলেজে ব্যস্ত ছিলাম, তাই আর চেষ্টা করতে পারি নাই। কাগজপত্রগুলো আমার কাছে দেন তো, আমি একবার দেখি। কোনো না কোনো ইনফরমেশন তো পাবো, হয়তো নাম্বার বা বাড়ির অ্যাড্রেস। প্রিন্সিপাল স্যার মারিয়ার কেবিনে সাগরের কাগজগুলো দিতেই মারিয়া সাগরের ফোন নাম্বার পেল। ফোন নাম্বারটা নিয়ে মারিয়া চলে আসলো নদীর কাছে, এসে বলতে লাগলো, নদী, সাগরের ফর্মে কোনো অ্যাড্রেস ছিল না, তবে এই নাম্বারটা পেলাম। ফোন দিব নাকি? ফোন দিব না কি করব, আবার জিজ্ঞেস করতেছিস? তাড়াতাড়ি ফোন দে, দেখ কি রিসিভ করে। যদি ওর আম্মু বা আব্বু রিসিভ করে তাহলে বাড়ির ঠিকানাটা কোনোভাবে নেই, তারপর তার বিচার আমি করতেছি। মারিয়া ওই নাম্বারে ফোন দিতেই সাগর কলটা রিসিভ করলো, কানে কাছে নিয়ে এলো। তখন ওই পাশ থেকে নদী বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তোর যদি সাহস থাকে তাহলে তুই এক্ষুনি কলেজ মাঠে আয়, আমি তোকে দেখতে চাই। তোর কত বড় সাহস, তুই আমাকে লিপ কিস করেছিস? আমার তো মাথায় এখন আগুন ধরতেছে। মিস নদী, আমি তো আপনার মাথায় আগুন ধরানোর জন্য ওই কলেজে ভর্তি হয়েছি। আর আমাকে বলেছিলেন কি আমি হাবাগোবা? দেখেছেন তো এই হাবাগোবা ছেলেটা কি করতে পারে আপনার। কালকে আমি কলেজে যাব না, আপনি দেখি কি করতে পারেন আমাকে। আমার বাড়ির ঠিকানা পেলেন না, আপনি কিভাবে আমাকে বের করবেন? তোকে বের করার সময় লাগবে না বেশি, এখন ফোন রাখ, রাতের ভেতরে তোকে আমার কাছে নিয়ে আসবো, এরপর তোকে তোর প্রাপ্য শাস্তি দিব। এই বলে নদী কলটা কেটে দিয়ে মারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তার বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নদীকে রাগান্বিত অবস্থায় দেখে কিছু জিজ্ঞেস করে না, কারণ নদীর আম্মু জানে যদি এখন কিছু জিজ্ঞেস করে তাহলে তার উপর দিয়ে ঝড় যাবে। এদিকে নদী বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতেই বলতে লাগলো, আম্মু মামাকে ফোন দাও আর বলো যে আমার একটা বাড়ির অ্যাড্রেস লাগবে, আমি ফোন নাম্বার দিতেছি। কি হয়েছে নদী, আমাকে একবার বল, আমি শুনি, এরপর তোর মামাকে ফোন দিতেছি। আমি তোকে ফোন দিতে বলেছি, অন্য কিছু বলতে বলি নাই। তুমি তাড়াতাড়ি ফোন দাও, ফোন দিয়ে তারপর আমাকে ফোন দাও, ফোনটায় আমি কথা বলতেছি। নদীর আম্মু নদীকে খুব ভয় পায়, কারণ নদী যখন যেটা বলবে তাই করবে। এখন সে বলেছে তার মাম্মাকে ফোন দেওয়ার জন্য, তার মানে তার মামাকে ফোন দিতে হবে, না হলে নদী অনেক রেগে যাবে। নদীর আম্মু তার ছোট ভাইকে কল দিতেই ওপাশ থেকে তার ছোট ভাই কল রিসিভ করলো। এইদিকে নদী ফোনটা হাতে নিয়ে বলতে লাগলো, হ্যালো মামা, আমার একটা বাড়ির অ্যাড্রেস বা একটা ছেলেকে চাই, এনে দিতে পারবে? অবশ্যই পারবো, তুই শুধু ফোন নাম্বারটা দে, এরপর আমি ছেলেটাকে তুলে নিয়ে আসতেছি। ঠিক আছে, ছেলেটাকে তুলে নিয়ে আসবে, তবে একটা কথা, তুমি পুলিশের ড্রেস পরে যাবে না। পুলিশের ড্রেস পরে গেলে ছেলেটা আসবে না। তুই কোনো চিন্তা করিস না, তুই শুধু দেখ আমি ছেলেটাকে কিভাবে তুলে নিয়ে আসি।
তুই নাম্বারটা দে, ছেলেটাকে নিয়ে আসার পর আমি তোকে ফোন দিয়ে জানাবো। ঠিক আছে মামা, এখন তাহলে ফোন রাখলাম, আর যত তাড়াতাড়ি পারো তাকে তুলে নিয়ে আসো। এই বলে নদী কলটা কেটে দিল। এদিকে নদীর মামা মুক্তার নাম্বারটা তুলে কল দিল সাগরকে। বেশ কিছুক্ষণ পর সাগর কলটা রিসিভ করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? আসসালামু আলাইকুম, আমি থানা থেকে মুক্তার বলছিলাম। আপনার নাম তো সাগর, তাই না? জি, আমার নাম সাগর। কেন, কি হয়েছে? আর থানা থেকে হঠাৎ ফোন আসলো কেন? আপনার নামে একটা মেয়ে মামলা করে গেছে কিছুক্ষণ আগে। আপনি দয়া করে একটু থানায় এসে যোগাযোগ করেন। আর যদি না আসেন তাহলে আমরা আপনার বাড়ি থেকে তুলে নিয়ে আসব। তখন কিন্তু আপনার পুরো পরিবারের মান সম্মান চলে যাবে। এসব করার দরকার নেই, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। কোন থানায় আসতে হবে আমাকে? থানায় আসতে হবে না, আমি একটা লোকেশন দিতেছি, ওই লোকেশনে তুমি আসো। এরপর তোমার সকল কিছু যাচাই বাছাই করে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে, আপনি ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দিন, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। নদীর মামার ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দিল সাগরকে। মেসেজ পাঠানোর পর নদীর মামা কল দিল নদীকে। বেশ কিছুক্ষণ পর নদী কলটা রিসিভ করে বলতে লাগলো, হ্যাঁ মামা, বলো কি বলবে। আমি তোকে একটা ঠিকানা পাঠাচ্ছি, 10 মিনিটের মধ্যে ওইখানে চলে আয়। সাগর নামের ছেলেটা আসতেছে। ঠিক আছে, ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দাও, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। নদীর মামা কলটা কেটে দিয়ে নদীকে ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর নদীর মামা চলে গেল। ওইখানে গিয়ে দেখে তার মামা দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি নিয়ে। নদী তার মামাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামা, সাগর কি এখনো আসে নাই? না, সাগর এখনো আসে নাই। তুই গাড়িতে বস, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। নদী গাড়িতে বসে ফোন টিপতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাগর আসলো। গাড়ির সামনে এসে দাঁড়াতেই নদীর মামা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, গাড়ির ভিতরে বসো, এরপর তোমার সাথে কথা বলতেছি। সাগর গাড়ির ভিতরে ঢুকে বসে পড়তে সামনের দিকে তাকিয়ে দেখে নদী বসে আছে। নদীকে দেখে কিছুটা ভয় পেয়ে সাগর বলতে লাগলো, আপু, আপনি এখানে কি করেন? আমি এখানে কি করি তোকে না হয় কিছুক্ষণ পর বলতেছি। আমি এখানে কি করি, আগে তোর তেলগুলো মজিয়ে নেই। মামা, তুমি গাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়াও, আমি ওর একটা ব্যবস্থা করে এরপর তোমাকে ডাক দিতেছি। ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি দোকান থেকে 1 কাপ চা খেয়ে আসতেছি। নদীর মামা এখান থেকে চলে গেল চায়ের দোকানে। এইদিকে নদী গাড়ির গ্লাসগুলো উঠিয়ে দিয়ে সাগরের সামনে এসে বসলো আর বলতে লাগলো, কে যেন বলেছিলি আমি তোর গার্লফ্রেন্ড? যা, মেনে নিলাম আমি তোর গার্লফ্রেন্ড। এখন আমার কথা শোন, গার্লফ্রেন্ড হয়েছি বলে কি আমার ঠোঁটের সাথে তোর ঠোঁট একত্রিত করে লিপকিস করতে হবে? লিপকিস করবো না তো কি করব? আপনার এত সুন্দর ঠোঁট কাছে পেয়ে ছেড়ে দিব নাকি? সবার মতো আমি না। হ্যাঁ, তোকে বুঝতে পারলাম। এখন সবার মতো তুই না। এখন বল, আমার লিপকিস আমাকে ফিরিয়ে দিবি কি করে? মামা দোকানে গেছে, 10 মিনিট সময় দিলাম, আমার লিপকিস আমাকে ফিরিয়ে দে। আর আমাকে জড়িয়ে ধরেছিস, সেটার জন্য তোকে শাস্তি পেতে হবে, অনেক বড় শাস্তি পেতে হবে। সবার আগে আমার লিপকিস ফিরিয়ে দে। লিপকিস করেছি, লিপকিস আবার ফিরিয়ে দেওয়া যায় নাকি? আমি লিপকিস ফিরিয়ে দিতে পারবো না, এসব ফিরিয়ে দেওয়া যায় না। আপনাকে জড়িয়ে ধরেছি, এটা শাস্তি দিতে পারেন, আর সাথে কিস করেছি, এটা শাস্তিও দিতে পারেন। তুই আগে আমার লিপকিস ফিরিয়ে দে, এরপর তোকে জড়িয়ে ধরার শাস্তি দিতেছি। আগে জড়িয়ে ধরার শাস্তিটা দেন, এরপর আমি লিপকিস ফিরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ততক্ষণে আপনি জড়িয়ে ধরার শাস্তিটা দিয়ে দেন। নদী তার ব্যাগ থেকে একটা লোহার আর তার কাটা একটা মেস বের করে তার কাটা গরম করতে লাগলো। দীর্ঘ 3.5 মিনিট গরম করার পর তার কাটাটা একেবারে রক্তবর্ণ লাল হয়ে গেছে। এই তার কাটাটা সাগরের হাতের বিভিন্ন জায়গায় লাগিয়ে দিল। লাগানোর সাথে সাথে ওই জায়গাটা পুড়ে ফোসকা পড়ে গেছে সাথে সাথেই। এটা দেখে সাগর এক পলকভাবে নদীর দিকে তাকিয়ে আছে। এইদিকে নদী আবারও তার কাটাটা বেশ কয়েক মিনিট গরম করার পর আবারও সাগরের হাতে লাগিয়ে দিল। এইভাবে 2 হাতে পুরো বিভিন্ন জায়গায় লাল বানিয়ে ফেলেছে আর ফোসকা পড়ে গেছে।
নদী সাগরের দুগাল খামচে ধরল। বেশ কিছুক্ষণ খামচে ধরার পর সাগরের দুই গাল থেকে রক্ত বের হতে লাগলো। এটা দেখে নদী সাগরকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এবারের মতো তোকে ছেড়ে দিলাম, আর ভুলেও কিন্তু ওই কলেজে কারোর সাথে এরকম ব্যবহার করিস না। যদি এরকম ব্যবহার করিস তাহলে বুঝতেই পারছিস, আমার সাথে যদি এতটুকু ব্যবহারের কারণে আমি এতটুকু করতে পারি, অন্য কারোর সাথে করলে আমি কি করতে পারি তা তোর ধারণা হয়ে গেছে আশা করি। এখন যা। সাগর গাড়ি থেকে নেমে হাঁটা দিল বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে সাগর চলে আসলো বাড়িতে। মুখে একটা মাস্ক পরে নিয়ে কলিং বেলটা বাজালো। বেশ কিছুক্ষণ পর সাগরের ছোট বোন এসে দরজা খুলে দিয়ে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, হঠাৎ তুমি মুখে মাস্ক পরে এসেছো? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে কি সমস্যা হবে, কোনো সমস্যা হয় নাই। রাস্তায় অনেক ধুলাবালি পড়েছে তো এটার জন্য মাস্ক পরেছিলাম। আচ্ছা আমি এখন রুমে গেলাম, আমাকে ডাক দিস না, রাতে আমি খাবার খাবো না। যদি ক্ষুধা লাগে তাহলে আমি তোকে বলবো নে, তুই খাবার এনে দিয়ে যাস আমার রুমে। ঠিক আছে ভাইয়া, যাও তাহলে তুমি তোমার রুমে যাও। আর কিছু লাগলে আমাকে বলবে, কেমন? আম্মু একটু মামাদের বাসায় গেছে, বলেছে যে সন্ধ্যার দিকে চলে আসবে। সাগর কিছু না বলে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি করে শার্টটা খুলে ফেলতেই দেখতে পেল পুরো শরীরে দাগ বসে গেছে এবং ফোসকা পড়ে গেছে। ফোসকাগুলোর জায়গায় জায়গায় পানি এসে গেছে। এটা দেখে সাগর কান্না করে দিল আর বলতে লাগলো, সামান্য মাত্র ছোট্ট একটা ভুলের কারণে এত বড় শাস্তি পেলাম। ভাগ্যে হয়তো শাস্তিটা লেখা ছিল, তাই এমন হয়েছে আমার সাথে। সাগর তাড়াতাড়ি করে কয়েকটা ছবি তুলে তার বান্ধবীর কাছে পাঠিয়ে দিল। তার বান্ধবীর বর হচ্ছে একজন ডাক্তার। বেশ কিছুক্ষণ পর সাগরের বান্ধবী পিকগুলো দেখে বলতে লাগলো, কিরে সাগর, তোর হাতের এই রকম অবস্থা হয়েছে কিভাবে? তুই কি এমন কাজ করেছিস যে তোর হাতের এরকম অবস্থা হয়েছে? আর বলিস না, বাড়িতে একটু কাজ করছিলাম তো হঠাৎ চুলায় বাড়ি মারতেই এই রকম অবস্থা হয়েছে। আচ্ছা তুই তোর বরকে এই পিকগুলো দেখিয়ে আমাকে কিছু ওষুধপত্রের নামগুলো বল, অনেক জ্বালাপোড়া করতেছে, তাড়াতাড়ি ওষুধ আনতে হবে গিয়ে। আচ্ছা তুই আমাকে কিছুক্ষণ সময় দে, আমি বলছি কি কি ওষুধ আনতে হবে। সাগরের বান্ধবী বেশ কিছুক্ষণ পর ওষুধের নাম পাঠিয়ে দিল। এইদিকে সাগর ওষুধের নামগুলো একটা কাগজে লিখে তার বন্ধু রাকিবের ফোনে ছবিটা পাঠিয়ে বলতে লাগলো, হ্যালো রাকিব, এই ওষুধগুলো আমাকে এনে দে তো। আমি তোর বিকাশে 2000 টাকা পাঠাচ্ছি, যদি আরও বেশি টাকা লাগে তাহলে তোর কাছে থাকলে দিয়ে নিয়ে আসিস, পরে বাসায় আসলে আমি তোকে পাঠিয়ে দিব নে। আর ওষুধগুলো তোর কলেজ ব্যাগের ভিতরে ভরে এরপর নিয়ে আসবি, যাতে বাড়ির কেউ না দেখে। হঠাৎ এই ওষুধগুলো কি কাজে লাগবে? আর তোর কি হয়েছে যে এত ভয় পাচ্ছিস আর এইরকমভাবে কথা বলতেছিস? আরে কিছু হয় নাই, আর কই ভয় পাচ্ছি, তুই ওষুধগুলো এনে দে, আমায় একটু দরকার আছে। আচ্ছা আমি এনে দিব নে, 1 ঘন্টা পরে আমি তোদের বাসায় আসতেছি ওষুধগুলো নিয়ে। আমি এখন পড়াইতেছি। আচ্ছা তুই ওষুধগুলো কেনার পর আমাকে একবার ফোন দিস। ঠিক আছে ফোন দিব নে, এখন ফোন রাখলাম। সাগর কলটা কেটে দিয়ে বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতে লাগলো। এদিকে নদী বাসায় এসে তার রুমে বসে কল দিল তার বান্ধবী মারিয়াকে আর বলতে লাগলো, তোর ফোনে একটা ভিডিও পাঠিয়েছি, ভিডিওটা দেখ কেমন হয়েছে আমাকে জানা। আচ্ছা আমি জানাইতেছি। মারিয়া কলটা কেটে দিয়ে ভিডিওটা দেখে পুরো অবাক হয়ে গেল আর সাথে সাথে ফোন দিল নদীকে। এদিকে নদী কলটা রিসিভ করে বলতে লাগলো, দেখেছিস ভিডিওটা কেমন হয়েছে বল? এটা একদম তুই ঠিক করিস নাই। জানিস তোর এটার কারণে ছেলেটার কি হতে পারে? আরে কোনো কিছুই হবে না, ওর মতো কত ছেলেকে আমি এরকম করেছি, সব ছেলে একদম ঠিকঠাক আছে, সেও ঠিকঠাক থাকবে, দেখে নিস কালকে কলেজে যাবে। তোর সাথে এখন আমার কথা বলতে ইচ্ছে করতেছে না, ফোন রাখ। এই বলে মারিয়া কলটা কেটে দিল। এদিকে মারিয়া খুব চিন্তায় পড়ে গেল, কারণ সে জানে হাতে ফোসকা পড়ে গেলে কিরকম জ্বালা পোড়া করে আর কেমন লাগে এই সব কিছু ভাবতে ভাবতে মারিয়া সাগরের নাম্বারে কল দিল।
এদিকে সাগর অজানা নাম্বার দেখে কলটা রিসিভ করলো না, কারণ আবার যদি কোনো সমস্যায় পড়ে এটার জন্য। বেশ কয়েকবার মারিয়া সাগরের নাম্বারে কল দিল, কিন্তু সাগর একবারও কল রিসিভ করলো না। দীর্ঘ 1 ঘন্টা পর রাকিব সবগুলো ওষুধ নিয়ে চলে আসলো সাগরের রুমে। দরজায় কয়েকবার টোকা দিতে ভিতর থেকে সাগর বলতে লাগলো, সে এসেছে। আরে শালা, আমি এসেছি, দরজা খোল। সাগর দরজা খুলে তাড়াতাড়ি করে রাকিবকে রুমের ভিতরে ঢুকিয়ে নিল, আর সাথে সাথে দরজাটা আটকে দিল। রাকিব সাগরের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে রইল আর বলতে লাগলো, কিরে সাগর, তোর মুখের এরকম অবস্থা কেন? তোর মুখের এরকম অবস্থা কে করেছে? সেসব না হয় পরে জানতে পারবি, এখন এক কাজ কর, মলমগুলো আমার হাতে লাগিয়ে দে। এই বলে সাগর তার শার্ট পুরোটা খুলে ফেলতে রাকিব আরো অবাক হয়ে গেল, আর হাতের দিকে তাকিয়ে রাকিব বারবার সাগরকে জিজ্ঞেস করতেছে এরকম কিভাবে হয়েছে, কিন্তু সাগর কোনো কিছুর উত্তর দিতেছে না। সবকিছু লাগানো শেষ হয়ে যেতেই সাগর রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোন, তুই এখন বাসায় চলে যা, আর আমার কি হয়েছে এটা কাউকে বলবি না। যদি নিচে আম্মু আব্বু বা সাইমা যদি জিজ্ঞেস করে কি হয়েছে আমার, তাহলে বলবি কিছু হয় নাই। তোর ট্রিটমেন্ট দরকার, ট্রিটমেন্ট না পাইলে এগুলো অনেক সমস্যা করবে। চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আর এই ওষুধগুলো কে দিয়েছে? এইগুলো আমাদের বেস্ট ফ্রেন্ড আয়না আছে না, তার জামাই তো একজন ডাক্তার, তার জামাই দিয়েছে। আচ্ছা, তাহলে 2-3 দিন এইগুলো ব্যবহার কর, দেখি কি পর্যায়ে যায়। যদি ভালো না হয় তাহলে তোকে ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর তুই এই 2-3 দিন কলেজে যাওয়ার দরকার নেই। আমি না হয় আন্টিকে বলবো না, কলেজে ক্লাস হয় না, এটার জন্য কেউ কলেজে যায় না। না, আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে সকালবেলা, না হলে সারাদিন ঘরে বসে থাকলে আম্মু টের পেয়ে যাবে আমার কিছু হয়েছে। সারাদিন না হয় কলেজে না গিয়ে ঘোরাঘুরি করব, এরপর বিকেলবেলা বাড়িতে চলে আসব। ঠিক আছে, তোর কাছে যেটা ভালো মনে হয় ওইটাই করব। এখন তাহলে আমি যাই, আর যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিবি। ঠিক আছে, তুই যা তাহলে। তোর যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমি তোকে সাথে সাথে ফোন দিব। রাকিব চলে যেতে সাগর আবার আগের মতো করে দরজা আটকে দিয়ে বিছানায় শুয়ে রইল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। এদিকে নদী সোফায় বসে টিভি দেখতে দেখতে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তোমাকে একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখে বলো তো কেমন হয়েছে ভিডিওটা। ঠিক আছে, দেখা ভিডিওটা, দেখি কি ভিডিও দেখাবি। নদীর আম্মু ভিডিওটা দেখে পুরো অবাক হয়ে গেল। তার মেয়ে যে এতটা নিচে নামতে পারে উনি ভাবতেই পারে নাই। নদীর আম্মু বসা থেকে উঠে দাঁড়ালো, ফোনটা ছুঁড়ে মেরে বলতে লাগলো, তোর মতো মেয়েকে জন্ম দিয়ে আমি পাপ করেছি। তুই ছেলেটার কি অবস্থা করেছিস একবার দেখেছিস? এতে ছেলেটার কত বড় ক্ষতি হতে পারে। এখন যদি এই ছেলেটার একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে এটার দায়ভার কে নেবে? তোর মামা কোথায় ছিল? তিনি এসব দেখে নাই তুই যখন এসব করেছিলি? না মামা, দেখা হয় নাই। তার মামা দেখলেও মামা কিছু করবে না আমাকে। আর তুমি আমার ফোন এভাবে ছুঁড়ে ফেলে দিয়েছো কেন? তুই আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যা, তোর মতো মেয়ের এই বাড়িতে জায়গা নেই। আম্মু, কি বলতেছো এসব তুমি? ভিডিওটা দেখে মনে হয় তুমি পাগল হয়ে গেছো, উল্টাপাল্টা বকাবকি শুরু করে দিয়েছো। আমি উল্টাপাল্টা বকা শুরু করে দেই নাই, তোকে যেটা বলেছি সেটা কর। তুই এখনই এ বাড়ি থেকে বের হয়ে যা। আমি বের হব না। এ বলে নদী সোফা থেকে উঠে ফোনটা নিয়ে নিচে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে আর ভিডিওটা দেখতেছে আর হাসতেছে। দেখতে দেখতে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল। সাগর তার রুমে বসে আছে, এমন সময় দরজায় নক দিল। সাগর ভিতর থেকে বলতে লাগলো, আম্মু, আমি খাবার খাবো না, আমার ক্ষুধা নাই, তোমরা খাবার খেয়ে নাও। হঠাৎ তোর কি হয়েছে? খাবার খাবি না কেন? বাইরে থেকে খাবার খেয়ে এসেছিস নাকি? হ্যাঁ, বাহির থেকে খাবার খেয়ে এসেছি, আর রাকিব এসেছিল আমার জন্য খাবার নিয়ে এসেছে, পরে দুইজন মিলে খাবার খেয়েছি। তোমরা খাবার খেয়ে নাও।
ঠিক আছে, আমরা খাবার খেয়ে নিতেছি। আর তোর যদি ক্ষুধা লাগে তাহলে ফ্রিজ থেকে সব কিছু বের করে গরম করে খাবার খেয়ে নিস। ঠিক আছে, আমার যদি ক্ষুধা লাগে তাহলে আমি ফ্রিজ থেকে খাবার বের করে খাবার খেয়ে নিবনে। এখন যাও, আমাকে ঘুমাতে দাও। সাগরের আম্মু সাগরের রুমের সামনে থেকে চলে গেল নিচে। খাবার টেবিলে সামনে আসতে সাগরের আব্বু বলতে লাগলো, কি হয়েছে সাগরের মা? সাগর আসলো না কেন? বিকালে রাকিব এসেছিল, দুজন খাবার খেয়েছে রেস্টুরেন্ট থেকে খাবার এনে। এটার জন্য এখন নাকি তার ক্ষুধা নেই। রাকিব ভাইয়া তো এসেছিল, কিন্তু রাকিব ভাইয়ের হাতে তো কোনো খাবারের জিনিসপত্র ছিল না। আর আম্মু ভাইয়া যখন বাইরে থেকে বাড়িতে এসেছিল তখন ভাইয়া মুখে মাস্ক পরেছিল। হঠাৎ ভাইয়া মুখে মাস্ক পরেছে, এটার জন্য আমার চিন্তা হচ্ছে। হয়তো বাইরে ঘুরতে বের হয়েছিল। আর এখন তো রাস্তাঘাটে ধুলাবালুর অভাব নেই, খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। না আম্মু, ভাইয়া তো বাহিরে ধুলোবালিতে খেলাধুলো করে, অভ্যেস আছে। আমার মনে হচ্ছে ভাইয়া নিশ্চয়ই কিছু একটা হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই কিছু হয়েছে। আচ্ছা, সকালবেলা তো সাগর বের হবে খাবার খাওয়ার জন্য, তখন না হয় জিজ্ঞেস করা যাবে তার কি হয়েছে, সে এমন করতেছে কেন। নিশ্চয়ই নতুন নতুন প্রেমে পড়েছে, তো হয়তো এটার জন্য এরকম করতেছে। হতেও পারে, আবার নাও হতে পারে। সবাই মিলে খাওয়া দাওয়া করে যে যার যার রুমে চলে গেল। রাত প্রায় 2টা। সাগর তার রুম থেকে বের হয়ে আস্তে আস্তে চলে আসলো নিচে। ফ্রিজ থেকে খাবারগুলো বের করে গরম করে লাইটের আলো দিয়ে খাবার খেতে লাগলো। হঠাৎ ঘরের লাইট জ্বলে উঠল। সাগর লাইটের সুইচের দিকে তাকাতে দেখতে পেল তার ছোট বোন দাঁড়িয়ে আছে। সাগরের মুখের এরকম অবস্থা দেখে সাইমা বলতে লাগলো, ভাইয়া তোমার মুখের এই অবস্থা কিভাবে হয়েছে, আর হাতের এই রকম অবস্থা কিভাবে হয়েছে? এটার জন্য তুমি আমাকে কাছ থেকে লুকিয়ে বেড়াচ্ছ? সত্যি করে বলো কিভাবে হয়েছে। জানি না কিভাবে হয়েছে, হঠাৎ এরকম হয়ে গেছে। এই বলে সাইমা দৌড়ে চলে গেল তার আম্মুর রুমে। তার আম্মু আব্বুকে ডেকে নিয়ে চলে আসলো নিচে। সাগরের এরকম অবস্থা দেখে সাগরের আম্মু কান্না করতে করতে বলতে লাগলো, কিরে সাগর, তোর এই রকম অবস্থা হয়েছে কিভাবে? তুই কোথায় গিয়েছিলি যে তোর এই রকম অবস্থা হয়েছে? সাগর কোনো কথা বলতেছে না দেখে সাগরের আব্বু বলতে লাগলো, সাগর সত্যি করে বলতো তোর কি হয়েছে? আর এরকম হাতে আর মুখে এই অবস্থা করেছে কে? মুখের দাগ দেখে তো মনে হচ্ছে নখের দাগ এগুলো। হ্যাঁ আব্বু, এইগুলো নখের দাগ। আর এইগুলো কিভাবে হয়েছে এটা আমি বলতে পারবো না। আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি। সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। এইদিকে বাকি সবাই যার যার রুমে চলে গেল। বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসলো তার। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সকাল 9টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় মারি এসে সাগরের পথ আটকে দাঁড়ালো আর বলতে লাগলো, সাগর, তোমার হাত দেখাও তো। তোমার হাতের অবস্থা এখন কেমন আছে? আমি দেখতে চাই। সুস্থ হয়ে যাব খুব তাড়াতাড়ি। আরে আপনি কি বলতেছেন? আমার হাতের অবস্থা মানে বুঝতেছি না কি বলতে চাইতেছেন। আমার হাতের অবস্থা তো খুবই ভালো, এই দেখেন আমার হাত খুব ভালো। দেখো, মিথ্যে কথা বলবে না। আমি নদীর ফোনে ভিডিওতে দেখেছি তোমার হাতের অবস্থা খুবই খারাপ। তুমি তোমার হাত দেখাও, আমি তোমার হাত দেখতে চাই। সাগর তার শার্টের হাতা উঠাতে যাবে এমন সময় পিছন থেকে নদী বলে উঠল, কিরে মারিয়া, তোকে বলেছিলাম না এই ছেলের কোনো কিছুই হবে না? দেখেছিস ছেলেটা একদম সুস্থ আছে। দেখ নদী, তুই একদম কথা বলবি না। তোর সাথে কথা বলতে আমার ইচ্ছে করতেছে না। তুই এখান থেকে চলে যা। হ্যাঁ হ্যাঁ, তুই কথা বল, আমি চলে যাইতেছি। নদী ওইখান থেকে চলে যেতেই মারিয়া সাগরের হাত দেখে অবাক হয়ে গেল, কারণ আগের চাইতে আরো অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। এটা দেখে মারিয়া বলতে লাগলো, সাগর, তুমি এক কাজ করো, একটা ভালো ডাক্তার দেখাও, না হলে তোমার এই হাতের অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাবে। আমি ওষুধ এনেছি, দেখি কি হয় কয়েকটা দিন ওষুধ খেয়ে। ঠিক আছে, এখন তুই ক্লাসরুম থেকে যা, আর বাহিরে বের হবি না বেশি।
2-3টা ক্লাস করে এরপর বাসায় চলে যাবি। ঠিক আছে আপু। সাগর চলে আসলো ক্লাসরুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। এদিকে নদী সবার সাথে বসে বাহিরে আড্ডা দিতেছে আর বলতেছে, কালকে যে আমাকে সাগর কিস করেছিল আর জড়িয়ে ধরেছিল, এটার শাস্তি সে পেয়ে গেছে। তোরা সবাই ভিডিওটা দেখতে চাস নাকি সাগরের কি অবস্থা করেছি? হ্যাঁ, আমরা সবাই ভিডিওটা দেখতে চাই। আমরাও দেখব সাগরের কি অবস্থা করছো। নদী তার ব্যাগ থেকে ফোনটা বের করে ভিডিওটা দেখাতে লাগলো। বেশ কিছুক্ষণ সবাই ভিডিওটা দেখার পর নদীর হাতে ফোন দিয়ে সবাই চলে যেতে লাগলো। এটা দেখে নদী সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা সবাই চলে যেতেছো কেন? জাস্ট কিস আর জড়িয়ে ধরেছে, এটার জন্য যদি এরকম শাস্তি হতে পারে তাহলে আমরা তো আপনার বেস্ট ফ্রেন্ড বা ক্লাসমেট, আমাদের শাস্তি তো আরও দ্বিগুণ হবে। তার চাইতে ভালো আমরা আপনার থেকে দূরে থাকি। আরে আমি তোমাদের কেন কিছু করব? তোমরা যদি কিছু অন্যায় না করো, সাগর তো অন্যায় করেছে, এটার জন্য সাগর তার প্রাপ্য শাস্তি পেয়েছে। তোমরা এত ভয় পাচ্ছ কেন? তোমাদেরকে কিছু করব না। তবুও সবাই মানতে নারাজ ওইখান থেকে চলে গেল যার যার ক্লাসরুমে। এদিকে সাগরে কয়েকটা ক্লাস শেষ করে চলে আসলো বাহিরে। বেশ কিছুক্ষণ আশেপাশে ঘোরাঘুরি করার পর সাগর চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতে তার আম্মু এসে দরজা খুলে দিল। সাগর সোজা চলে আসলো তার রুমে, ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার আম্মু তার জন্য খাবার নিয়ে আসলো। এটা দেখে সাগর বলতে লাগলো, আরে আম্মু, খাবার উপরে নিয়ে এসেছো কেন? আমি তো এখনই নিচে যাইতাম খাবার খাওয়ার জন্য। তুই অসুস্থ, এটার জন্য আমি নিয়ে আসলাম খাবারগুলো। হ্যাঁ কর, আমি খাইয়ে দিতেছি। সাগরে আম্মু সাগরকে খাওয়াই দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে সবাই। এমন সময় সাগরের রুমে প্রবেশ করলো সাইমা আর বলতে লাগলো, ভাইয়া ভাইয়া, তোমাদের জন্য একটা সুখবর আছে। এই দেখো, আমি গোল্ডেন A+ পেয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো নাম্বার পেয়েছিস। যেহেতু ভালো নাম্বার পেয়েছিস তাহলে মিষ্টি কই? মিষ্টি খাওয়া আমাকে এনে। ভাইয়া ভাইয়া, তোমাদের জন্য একটা সুখবর আছে। এই দেখো, আমি গোল্ডেন। আচ্ছা, বিকালে তোমাকে নিয়ে দোকানে যাব, এরপর না হয় মিষ্টি খাবো। ঠিক আছে, এখন তোমরা যাও, আমি একটু ঘুমাবো, খুব ঘুম পাইতেছে। সাগরের আম্মু আর সাইমা চলে গেল তাদের রুমে। ওইদিকে সাগর দরজাটা লাগিয়ে দিয়ে ওষুধ লাগিয়ে ঘুমিয়ে পড়লো। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকেল 5টা। সাইমাকে নিয়ে চলে আসলো একটা পার্কে। দুজন বসে বাদাম খাইতেছে। এমন সময় নদী এসে সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, বাহ, এইখানে বসে প্রেম করতেছিস, বেশ ভালোই। কলেজে যদি প্রেম করতি তাহলে তোকে আর একটু শিক্ষা দিয়ে দিতাম। মাত্র তো হাতে আর মুখের অবস্থা খারাপ করেছি। সাইমা বেঞ্চ থেকে উঠে নদীর গালে ঠাস ঠাস করে কয়েকটা চর মারলো আর বলতে লাগলো, এই বেহায়া মেয়ে, আমার ভাইয়া তোকে কি এমন করেছিল যে তুই আমার ভাইয়ার এরকম অবস্থা করেছিস? তাড়াতাড়ি বল, না হলে কিন্তু আমি আবারও তোর গালে চড় মারবো। আরে সাইমা, তুই এসব কি করতেছিস? ছেড়ে দে মেয়েটাকে। আর ওনার কোনো অপরাধ নাই, আমি অপরাধ করেছি, এটার জন্য শাস্তি পেয়েছি। সাগরের কথায় সাইমা নদীকে ছেড়ে দিল। আর এদিকে নদী রাগে দাঁত কটমট করতে করতে বলতে লাগলো, সাগর, তোর বোন আমাকে এরকম করেছে না, এটার শাস্তি তোর বোনকে না তোকে দিব। কালকে শুধু তুই কলেজে আয়, তারপর তোর শাস্তির আমি ব্যবস্থা করতেছি। বলে নদী ওইখান থেকে চলে গেল। এদিকে সাইমা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, এই মেয়েটা তোমার উপর অত্যাচার করেছে, আর তুমি এই মেয়েকে কিছু বললে না। আমি আব্বুকে ফোন দিয়ে বলবো নাকি এসব? আব্বুকে বললে কিন্তু আব্বু এই মেয়েটাকে সোজা বানিয়ে ফেলবে। না, কিছু বলতে হবে না আব্বুকে। আমি আরেকটু সুস্থ হই, তারপর নিজে এই মেয়েটাকে শাস্তি দিব। কার সাথে পাঙ্গা নিয়ে এসেছে সে তো জানে না আমি কে, আর আমি কত বড় হারামি। চলো এখন মিষ্টি নিয়ে বাড়িতে চলে যাই, সন্ধ্যা হয়ে আসতেছে। হ্যাঁ ভাইয়া, চলো যাওয়া যাক। সাগর তার বোনকে নিয়ে চলে আসলো মিষ্টির দোকানে। মিষ্টি কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যে দুজন চলে আসলো বাড়িতে। এসে ভাই বোন মিষ্টি খেয়ে আড্ডা দিতেছে। এমন সময় সাগরে আম্মু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
সাগর, তোর হাতের অবস্থা এখন কেমন? আর তোর খালাতো বোন আর মামাতো বোন আসবে কালকে বা 2 দিন পরে। তাদেরকে নিয়ে তুই ঘোরাঘুরি করবি। 1 সপ্তাহের মতো এই 1 সপ্তাহ কলেজে যাবি না? ঠিক আছে আম্মু, এই 1 সপ্তাহ না হয় কলেজে না গেলাম। সাইমা, এক কাজ কর, নুডলস তো আছে, আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আয়। আর তুই খেলে তুইও রান্না করিস। ঠিক আছে ভাইয়া, তুমি বসো, আমি নুডলস রান্না করে নিয়ে আসতেছি। এ বলে সাইমা ওইখান থেকে চলে গেল রান্নাঘরে। বেশ কিছুক্ষণ পর নুডলস রান্না করা শেষ করে চলে আসলো রুমে। সাগরকে 1 প্লেট দিয়ে বাকি 1 প্লেট সে নিজে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হতে সাগর চলে আসলো তার রুমে। এদিকে নদী বসে বসে টিভি দেখতেছে আর নিজের রান্না করা খাবার খাইতেছে। নদীর আম্মু এখন আর রান্না করে না। নদী বসে বসে টিভি দেখতেছে আর খাচ্ছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, হ্যালো, আপনার নাম কি নদী? আপনি কি আর যে এই কলেজে লেখাপড়া করেন? হ্যাঁ, আমি এই কলেজে লেখাপড়া করি। কেন, কি হয়েছে? আর আপনি কে? আমার ফোন নাম্বার কোথা থেকে পেলেন? আমি আপনার ফোন নাম্বার কোথায় থেকে পেয়েছি এটা না হয় পরে বলবো। তার আগে আমাকে কিছু প্রশ্নের উত্তর দেন। সাগর নামের একটা ছেলে আছে, তাকে আপনি এরকম করছেন কেন? আরে ভাই, আপনি কে? আর আমার প্রশ্নের উত্তর দেন, এরপর আমি আপনার প্রশ্নের উত্তর দিব। আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন, এরপর আপনার প্রশ্নের উত্তর দেব আমি। আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলো একেবারে ঠিক করেন নাই। খুব শীঘ্রই আপনার উপরে চাপ আসবে, এরপর দেখে নিন। ফোন রাখলাম, এখন ভালো থাকবেন। এদিকে নদী টেনশনে পড়ে গেল। কে তাকে ফোন দিয়ে হুমকি দিল। এসব ভাবতে ভাবতে নদী চলে আসলো তার রুমে। দেখতে দেখতে রাত 11টা বেজে গেল। নদী খাওয়া দাওয়া করে তার রুমে এসে ঘুমিয়ে গেল। এদিকে সাগর বেলকনিতে দাঁড়িয়ে ফোন টিপতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রাকিব ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রাকিব বলতে লাগলো, সাগর, আমি নদীকে ছেড়ে দিয়েছি আর বলছি যে খুব শীঘ্রই তার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে, যে পরিবর্তনটা তুই করবি। এখন আর তার সামনে পিছনে কোনো ছাত্রছাত্রী নেই, তুই চাইলে যা ইচ্ছা তাই করতে পারিস। এখন আমি কোনো কিছুই করব না। এখন কোনো কিছু করলে পরে একটা সমস্যা হবে। আচ্ছা, তোর যখন ইচ্ছে হবে তখন না হয় তুই কিছু করিস। এখন এক কাজ কর, তুই কালকে নদীকে সামান্য পরিমাণে একটা ডোজ খাওয়াবি, যাতে নদী তোকে আস্তে আস্তে চিনতে পারে। এটা নিয়ে চিন্তা করিস না, আমার হাতের অবস্থা এখনো তেমন ভালো হয় নাই। ভালো হোক, এরপর আমি নদীকে দেখে নিব। আমাকে এখনো চিনে নাই আমি কে। হ্যাঁ, তুই ভালো হলে এরপর নদীর একটা ব্যবস্থা করতে হবে। এখন ঘুমা, রাত হয়েছে অনেক। কালকে আবার কলেজে যাবি, আমিও যাব কলেজে কালকে। এই বলে রাকিব কলটা কেটে দিল। এদিকে সাগর তার রুমে এসে বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসলো তার। কখন যে ঘুমিয়ে গেছে টেরই পেল না। দেখতে দেখতে কেটে গেল সারা রাত। সকাল 9টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, সাগর, আজকে কলেজে যাবি নাকি? হ্যাঁ আম্মু, আজকে কলেজে যাব কেন? কোনো দরকার নাকি? না, তেমন কোনো দরকার না। ওরা আসবে তো কালকে, তুই নিয়ে আসবি স্টেশন থেকে ওদেরকে। ওদের তো গাড়ি আছে, ওদেরকে বলো গাড়ি দিয়ে চলে আসার জন্য। তাহলে তো একেবারে আমাদের বাসার সামনে আসতে পারবে। আমি বলেছিলাম গাড়ি নিয়ে আসার জন্য, ওরা বলেছে যে ওরা ট্রেন দিয়ে আসবে। পরে আর আমি কিছু বলি নাই। ও আচ্ছা, এখন আমাকে খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে মারিয়া এসে সামনে দাঁড়ালো আর সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তোমার হাতের অবস্থা এখন কেমন আছে? ঠিকমতো ওষুধ খাচ্ছ তো? হ্যাঁ মারিয়া আপু, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনি আমাকে এসব জিজ্ঞেস করবেন না। আপনি আমার ফ্রেন্ড, নদীর সাথে থাকেন। আমি আর নদীর সাথে চলাচল করি না, এখন নদীর থেকে অনেকটা দূরে থাকি। চলো, আজকে ক্লাস করব না, তোমাকে নিয়ে ঘুরতে যাব। আরে কি বলেন আপু, আমি আপনার সাথে ঘুরতে যাব কেন? আপনার বয়ফ্রেন্ড আছে, তাকে নিয়ে যান, আমাকে নিয়ে যাবেন কেন?
আমার বয়ফ্রেন্ড নেই। বয়ফ্রেন্ড থাকলে এতক্ষণে আমি তার সাথে ঘোরাঘুরি করতাম। তোমাকে অফার করতাম না ঘোরাঘুরি করার জন্য। সরি, আমি যেতে পারবো না। এ বলে সাগর ওইখান থেকে চলে আসলো তার ক্লাসরুমে। এসে দেখে রাকিব বসে আছে। রাকিবকে দেখে সাগর রাকিবের পাশে গিয়ে বসে পড়ল। রাকিব সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে সাগর, মারিয়া তোকে কি বলছিল তখন? কি আর বলবে, আমাকে ঘোরাঘুরি করার অফার করেছিল, আমি যাই নাই। আমি বলছি যে আমি যেতে পারবো না। ও আচ্ছা, ভালো কাজ করছিস। সবগুলো একই গলের গুরু। তোকে ঘুরতে নিয়ে গিয়ে পরে ভাসিয়ে দিবে। এমনিতেই তো এক গুরু তোর পিছনে লেগে আছে। সাগর রাকিবের সাথে কথা বলতে লাগলো। দুজন 4টা ক্লাস শেষ করে চলে আসলো বাহিরে। সাগর রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কালকে থেকে আগামী 1 সপ্তাহ আমি কলেজে আসবো না রাকিব। হঠাৎ 1 সপ্তাহ কলেজ আসবি না কেন? বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? না, বাড়িতে কোনো সমস্যা হয় নাই। আমার খালাতো বোন আর চাচাতো বোন আসবে, তো তাদেরকে একটু সময় দিতে হবে। রাকিব কিছু বলতে যাবে, এমন সময় পিছন থেকে নদী সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাবা, আজকালকে তো দেখি মামাতো বোন আর চাচাতো বোনকেও সময় দিতেছে। তোদের মতো ছেলেদেরকে এরকম ভাবে অত্যাচার করার দরকার। আরেকবার সুযোগ পাই তোর এমন অবস্থা করব, তখন দেখবি। নদীর কথা শুনে রাকিব এবং দুজন রেগে গেল। সাগর নদীর সামনে এসে নদীকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে আবার ঠোঁট একত্রিত করে দিল। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর সাগর নদীকে এক ঝাটকা মেরে ছাড়িয়ে বলতে লাগলো, এখনো সময় আছে নদী, তুই ভালো হয়ে যা। ভালো হলে তোর জন্য খুবই ভালো হবে। আর যদি ভালো না হোস তাহলে তোর ব্যবস্থা আমি নিব। সাগর, তুই এই কাজটা একদম ঠিক করলি না আজকে। দেখ শুধু তোকে কি করি আমি। শুধু তুই দাঁড়া এখানে। কাকে নিয়ে আসবি? তোর মামাকে? যা, তোর 14 গোষ্ঠীকে নিয়ে আয়। দেখি আমাকে এইখান থেকে কে নিয়ে যায়। নদী ফোন দিল তার মামাকে। বেশ কিছুক্ষণ পর তার মামা কলটা রিসিভ করে বলতে লাগলো, মামা, যেই ছেলেটাকে আমি ওই দিন শিক্ষা দিয়েছিলাম না, ওই ছেলেটা আবার আমার সাথে বেয়াদবি করেছে। আজকে ওই ছেলেটাকে আবার শিক্ষা দেবো। তুমি একটু আসো তো। দেখ, তুই শুধু আজাই রাজ ঝগড়া করিস মানুষের সাথে। আমার কাছে অনেক কমপ্লেন এসেছে। কলেজের সবাই আমার কাছে বিচার দিয়েছে তুই যার সাথে ইচ্ছা তার সাথে ঝগড়া করিস, পরে অযথা মানুষকে মারধর করিস। আমি যেতে পারবো না আজকে। ফোন রাখলাম এখন। এই বলে মুক্তার কলটা কেটে দিল। এদিকে সাগর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে আর বলতেছে, কিরে, তোর মামাকে নিয়ে আসবি না? যা, নিয়ে আয়, দেখি তোর মামা আমাকে কি করে। অনেক বড় হয়ে গেছিস তাই না? কিছু বলি না দেখে। এ বলে সাগর নদীর মুখটা চেপে ধরে আবার নদীর ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। এদিকে রাকিব বারবার অবাক হচ্ছে, কারণ সাগর কলেজের সবচেয়ে রাগী মেয়ের সাথে এরকম করতেছে। চারটিখানি ব্যাপার না এরকম করা। এদিকে নদী সাগরের মাথার চুল এবং শার্ট ধরে টানতেছে, কিন্তু সাগর তাকে ছাড়ার আর কোনো নাম গন্ধ নেই। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর সাগর নদীকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, আজকের এই শূন্য অনুভূতির মাঝে তুমি এক অপরূপ সুন্দরী। তোমার ঠোঁটের ওই স্পর্শ আমাকে মুগ্ধ করে দিয়েছে মিস নদী। আবারও যদি কোনো একদিন দেখা পাই তাহলে আবারও তোমার ওই ঠোঁটের স্পর্শ নিব আমি। হা হা হা, ভালো থেকো, বাই। সাগর সন্ধে সন্ধে তাল মিলিয়ে কথাটা বলে ওইখান থেকে রাকিবকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। রুমের ভিতর রাকিব আর সাগর বসে আছে। এমন সময় রাকিব সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর ভাই, তুই এটা কি করছিস? জানিস এটার পরিণতি কি হতে পারে? হ্যাঁ জানি এটার পরিণতি কি হতে পারে, তবে 1 সপ্তাহ তো আমাকে খুঁজে পাবে না। পাগলের মতো খুঁজবে, তবুও পাবে না। তোকে যদি জিজ্ঞেস করে তবুও বলবি না। দেখি সে আমার কি করতে পারে। আমার সাথে পাঙ্গা নিয়েছে, সে তো জানে না আমি কে। সিনিয়র হয়েছে তো কি হয়েছে। তবে রাকিব, সত্যি কথা বলতে নদীর ঠোঁটগুলো কিন্তু সেই স্বাদ ছিল। ভাই আমি কিছু জানি না। তুই যেহেতু 1 সপ্তাহ কলেজে যাবি না, আমিও কলেজে যাব না। আমাকে একা পাইলে 2টা বত্তা বানাইবো। হ্যাঁ হ্যাঁ, তাই কর। তোর যাওয়ার দরকার নেই কলেজে। তুই 1 সপ্তাহ ওয়েট কর, আমি 1 সপ্তাহ পর কলেজে গেলে তোকে জানাবো। ঠিক আছে, জানিয়ে দিস আমাকে। আর ঠিকমতো ওষুধ খাবি, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাস। এখন তাহলে আমি যাই।
রাকিব চলে গেল। এদিকে সাগর বাড়িতে এসে সোফায় বসে পড়তে তার বোন সাইমা বলতে লাগলো, ভাইয়া আমার একটা জিনিস লাগবে, এনে দিতে পারবে? মার্কেটে হয়তো পাবে না, আশেপাশের দোকানে খোঁজ করলে পাবে। কি জিনিস লাগবে তোর নাম বল, আমি দেখি চেষ্টা করে, যদি পাই তাহলে নিয়ে আসবো। সাইমা ফোন থেকে একটা ছবি বের করে দেখাতে লাগলো। এদিকে সাগর ছবিটা দেখে ছবিটা তার ফোনে নিয়ে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বাহিরে চলে আসলো। কয়েকটা দোকান ঘুরতে পেয়ে গেল জিনিসটা, তারপর জিনিসটা নিয়ে চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার চাচাতো বোন কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে তার চাচাতো বোন বন্যা বলতে লাগলো, সাগর, কালকে সকালে তুই 7টার দিকে রেলওয়ে স্টেশনেই থাকবি। আমরা 6:30টায় রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব, বা 7টা বাজবে যাইতে যাইতে। ঠিক আছে, আমি থাকবো নে, চিন্তা করতে হবে না, তোরা ঠিকঠাকভাবে আসিস। আচ্ছা, এখন তাহলে ফোন রাখলাম, ট্রেন চলে এসেছে। বন্যা কল কেটে দিয়ে ট্রেনে উঠে পড়ল। চলুন, অনেক তো সাগরের গল্প শুনলেন, এবার নদীর গল্প শুনে আসি। নদী কি করতেছে এবং তার অবস্থা কি। নদী কলেজ থেকে বের হয়ে সোজা চলে আসলো তাদের বাড়িতে। তার রুমে দরজাটা লাগিয়ে দিয়ে সোজা চলে গেল ওয়াশরুমে। শাওয়ার ছেড়ে দিয়ে বসে আছে দীর্ঘ কয়েক ঘন্টা। এভাবে থাকার পর নদী ওয়াশরুম থেকে বের হলো। এখন তার মাথা পুরোপুরি ঠান্ডা। এদিকে নদীর আম্মু সোফায় বসে মনে মনে বলতে লাগলো, হঠাৎ মেয়েটার কি এমন হয়েছে যে এতক্ষণ ধরে ওয়াশরুমে ছিল? যাই হয়ে যাক না কেন, সে মরে গেলেও আমি জিজ্ঞেস করব না। আমি আমার মতো বসে টিভি দেখি। নদীর আম্মু বসে বসে টিভি দেখতে লাগলো। এদিকে নদী বিছানায় শুয়ে পড়ল। চোখটা বন্ধ করতে তার চোখের সামনে বারবার সেই দৃশ্যটা ভেসে উঠতেছে। এটা দেখে নদী বলতে লাগলো, এই কুত্তার বাচ্চার জন্য আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে। কিভাবে যে ওই কুত্তার বাচ্চাকে একটা শাস্তি দেই বুঝতে পারতেছি না। এখনকার হেল্প নিব যাতে ওই সাগরকে শাস্তি দিতে পারি। এখন এসব ভাবলে চলবে না, এখন ঠান্ডা মাথা নিয়ে ঘুমাতে হবে। না ঘুমালে পরে কিভাবে কি করব কিছুই বুঝতে পারবো না। এসব নিয়ে নদী চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে সে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। সাগর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো রেলওয়ে স্টেশনে। এসে দেখে ট্রেনে সে দাঁড়িয়ে আছে। সাগর তার পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল বন্যাকে। এদিকে বন্যা দাঁড়িয়ে আছে সাগরের পিছনে। সাগর বন্যাকে কল দিতেই ফোনটা বেজে উঠল আর বন্যা রিসিভ করে বলতে লাগলো, আমি যে তোর পিছনে দাঁড়িয়ে আছি তুই দেখিস না? পিছনে তাকা হারামজাদা। সাগর পিছনে তাকাতে দেখতে পেল বন্যা দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ তাদের দুজনের মধ্যে কথা বলে চলে আসলো গাড়িতে। এইদিকে সাগর ড্রাইভ করতেছে, বাকি দুজন পিছনে বসে আছে আর টুকটাক কথা বলছে সাগরের সাথে। এমন সময় ঈশিতা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে সাগর, এসব কি শুনতেছি? তুই নাকি কোন মেয়ের সাথে রিলেশন করিস, এটা কি সত্যি? আরে ঈশিতা আপু, তোমাকে আবার কে বললো আমি রিলেশন করি? আর আমি রিলেশন করলে তোমরা তো অবশ্যই জানতে। তোমরা আমার বড় বোন, তো তোমরা আগে জানবে না? ভুলেও কিন্তু এই কাজ করিস না। এই কাজ করলে তোর খবর আছে। আজকে দুপুর অবধি ঘুমাবো, পরে খাওয়া দাওয়া করে তোর সাথে কিছুক্ষণ আড্ডা দিব, দিয়ে বিকেলবেলা তোকে নিয়ে বের হবো ঘোরার জন্য। পরেই বুঝতে পারবো তুই কারোর সাথে রিলেশন করিস নাকি। রিলেশন করলে মেয়েটার চোখে যদি তুই পড়িস তাহলে অবশ্যই কিছু না কিছু বলবে, আর না হয় কিছু রিয়াকশন করবে। তোমরা শুধু আজাইরা ফাউল কথা বলো, চুপ থাকো তো। আমি বারবার বলতেছি যে আমি কারোর সাথে রিলেশন করি না, তোমরা কেন বারবার বলতেছো আমি কারোর সাথে রিলেশন করি? আচ্ছা যা, ধরে নিলাম তুই কারোর সাথে রিলেশন করিস না। এখন চুপচাপ গাড়ি চলা, বাড়িতে যাই আগে। সারা রাত ঘুমাই নাই, মাথা ব্যথা করতেছে। সাগর দুজনকে নিয়ে চলে আসলো বাড়িতে। দুজন ফ্রেশ হয়ে সাগরের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে সাগর সাইমের রুমে শুয়ে ফোন টিপতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নদী কল দিয়েছে। কলটা রিসিভ করে সাইমের হাতে ধরিয়ে দিল। এইদিকে নদী হ্যালো বলতেই সাইমা তার কাজ শুরু করে দিল। কি কাজ শুরু করে দিল বুঝলেন না তো? আরে ভাই, একটু বোঝার চেষ্টা করেন।
মানে বকা দেওয়া শুরু করে দিল। দীর্ঘ 10 মিনিট বকা দেওয়ার পর সাগর সাইমার কাছ থেকে ফোনটা নিয়ে কলটা কেটে দিল আর সাইমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাইমা, তুই অনেক সুন্দর একটা কাজ করেছিস। আমি তো ভাবছিলাম তুই কিছু বলতে পারবি না, কিন্তু তুই যে এত ট্যালেন্টেড আগে জানতাম না। আমি এখন ঘুমালাম। আবার যদি কেউ ফোন দেয় তাহলে আগে তার নাম জিজ্ঞেস করবি, এরপর কথা বলবি। যদি নদী নামের কেউ হয় তাহলে এইভাবে বকা দিবি। ঠিক আছে ভাইয়া। এইদিকে নদী বকাগুলো খেয়ে তার পেটের ভাত হজম হয়ে গেল আর মনে মনে বলতে লাগলো, নিশ্চয়ই এটা তার বউ হবে। বউ না হলে এইভাবে তো কেউ বকাবকি করে না। শালা, ঘরে বউ রেখে বাইরে লুচ্চামি করিস। দাঁড়া, তোর বাড়ির ঠিকানা একবার পেয়ে যাই, এরপর তোর বউয়ের কাছে বলতেছি তোর চরিত্র কেমন। এইসব বিড়বিড় করতেছে নদী। এমন সময় তার রুমে প্রবেশ করলো তার মা। নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোন, তোর আব্বু তোর জন্য ছেলে দেখতেছে। যদি তোর কোনো পছন্দ থাকে তাহলে বলতে পারিস, ওই ছেলের পরিবারের সাথে কথা বলে তোদের বিয়েটা করিয়ে দেব। আমার বিয়ে নিয়ে এত চিন্তা ভাবনা করতেছো কেন তোমরা? আমি কি বলেছি আমি এখন বিয়ে করব? তো চিন্তা ভাবনা বাদ দাও, আব্বুকে বলে দিও আমি এখন বিয়ে করব না। আর বিয়ে করলেও আমার পছন্দ মতো ছেলেকেই বিয়ে করব। যেদিন আমার ছেলে পছন্দ হবে ওই দিন আমি বিয়ে করব। এই বলে নদী তার রুম থেকে বের হয়ে চলে আসলো নিচে। সোফায় বসে টিভি দেখতে লাগলো। এদিকে নদীর আম্মু নদীকে কিছু না বলে তার রুমে চলে আসলো, কারণ উনি জানে কিছু বলে রাগারাগি করবে, তাই বেশি কিছু বলে নাই। বিকাল 4টা। সাগর, ঈশিতা আর বন্যা চলে আসলো একটা পার্কে। সাগর মাঝখানে বসে আছে আর দুই সাইডে দুজন বসে বাদাম খাইতেছে আর কথা বলতেছে। এদিকে নদী তার এক ফ্রেন্ডকে নিয়ে পার্কের ভেতরে প্রবেশ করলো। গাছতলায় সাগরকে দেখে অবাক হয়ে গেল, কারণ তার দুই পাশে দুইটা মেয়ে বসে আছে। এটা দেখে নদী চলে আসলো সাগরের কাছে আর বলতে লাগলো, কিরে, এক নারীতে কোনোদিন তো আসক্ত হতে পারবি না। এক নারীতে আসক্ত হওয়া ভালো না, এত নারীতে আসক্ত হওয়া ভালো না। কলেজে আমার সাথে লুচ্চামি করে বেড়াস আর বাড়িতে দুইটা মেয়ে নিয়ে রং তামাশা করিস। দেখো নদী আপু, তোমাকে শেষবারের মতো বলে দিতেছি, এইখান থেকে চলে যাও। আর আমি যা ইচ্ছা তাই করব, তোমার তাতে কি? আমি কি তোমার সাথে রিলেশন করি নাকি যে তুমি আমাকে শাসন করবে? রিলেশন করিস না তো কি হয়েছে? রিলেশন করবি না তাহলে কলেজের সবার সামনে আমার ঠোঁটে লিপ কিস করলি কেন সেটা আগে বল। আরে ভাই, তুই পাগল হয়ে গেছিস। যা তো এখান থেকে, মাথাটা খাস না বকবক করে। তুই কলেজে আসবি না, কলেজে যাস একবার, এরপর তোকে দেখাবো মজা। আমার সাথে পাঙ্গা নিয়েছিস, তার ফল ভালো হবে না। আরে যা, তোর মতো নদীকে কত দেখে নিয়েছি আমি। তোকে টোকা দিলেই তো এই খান থেকে 10 হাত দূরে গিয়ে পড়বে। এই ঈশিতা আপু আর বর্ণা আপু, চলো তোমাদেরকে নিয়ে অন্য একটা পার্কে যাই। এইখানে এই পার্কটা নোংরা হয়ে গেছে এই মেয়েটার জন্য। এই বলে সাগর, ঈশিতা আর বন্যাকে নিয়ে চলে আসলো অন্য একটা পার্কে। তিনজন বসে বাদাম খাইতেছে। এমন সময় ঈশিতা বলে উঠল, কি রে সাগর, তুই না বলেছিলি কারোর সাথে রিলেশন করিস না? তাহলে এই মেয়েটা এসব কি বলে গেল? তুই নাকি এই মেয়েটার সাথে লিপকিস করেছিস? আরে ঈশিতা আপু, তুমি আমাকে বিশ্বাস করো না? আর এই মেয়েটা হচ্ছে কলেজের সবচাইতে খারাপ মেয়ে। তুমি চাইলে কালকে আমার সাথে আমাদের কলেজে যেতে পারো। কাউকে জিজ্ঞেস করলে এই মেয়ের বায়োডাটা বলে দিবে। কি জিনিস দেখাবি দেখা, আর চিৎকার দিব কিন্তু। তুই দেখা, আমরা দেখতে চাই কি দেখাবি। সাগর তার দুইটা শার্টের হাতা উপরে তুলতেই ঈশিতা আর বন্যা অবাক হয়ে গেল। সাগরের দিকে একবার তাকাচ্ছে, আরেকবার হাতের দিকে তাকাচ্ছে তারা। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তোর এইরকম অবস্থা হয়েছে কিভাবে? তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, ওইটা দেখে কিন্তু তোমরা চিৎকার দিবে না। ঈশিতা আপু, একটু আগে যে মেয়েটা আমাকে বলল না আমি তাকে লিপ কিস করেছি, ওই মেয়েটা আমার এই রকম অবস্থা করেছে। শুধু আমার না, আরও অনেক ছেলের জীবন নষ্ট করেছে এভাবে। সো এখন তুমি বলো এই মেয়েটাকে কি করা যায়? তুই আমাদেরকে একটু আগে বললি না কেন? আমাদেরকে একটু আগে বললে তো ওই মেয়েটাকে একেবারে সাইজ করে ফেলতাম। তোর গায়ে হাত তুলেছে, কত বড় সাহস মেয়েটার! থাক,
কিছু করতে হবে না, যা করার আমি করে দিয়েছি। এটার জন্যই তো দেখো না আমার পিছনে লেগে আছে, মানুষের সামনে আমাকে পাইলেই হইছে এইরকম কথা বলে। তুই চিন্তা করিস না, আর একবার যদি এই মেয়েটা আমাদের সামনে পড়ে যায় তাহলে এই মেয়েটার অবস্থা আমরা খারাপ করে দিব। তোর হাতের অবস্থা তো এখন পুরো খারাপ অবস্থা। ওষুধ খাস না নাকি? হ্যাঁ, ওষুধ খাইতেছি, আর মাত্র 3 দিন হয়েছে এরকম হয়েছে। এটা ভালো হতে হতে অনেকটা সময় লাগবে। একটা জিনিস তো আর একবারে ভালো হয়ে যায় না, আস্তে আস্তে ভালো হয়। আচ্ছা চিন্তা করিস না, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। ঠিক মতো খাওয়া দাওয়া করবি আর ট্যাবলেটগুলো ঠিক মতো খাওয়াবি। চল এখন ফুচকা খাবো, এরপর বাসায় চলে যাব। কালকে না হয় আবারও ঘুরতে যাবো অন্য জায়গায়। ঠিক আছে, কালকে না হয় ঘুরতে যাব। সাগর ঈশিতা এবং বন্যাকে নিয়ে চলে আসলো ফুচকার দোকানে। ফুচকা খেয়ে তিনজন রাস্তার এক সাইড দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে বাসায় যাইতেছে। এমন সময় সাগর দেখতে পেল নদীকে। সে কিছুটা সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে সাগর ঈশিতা আর বন্যাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঈশিতা আপু, এইখান দিয়ে যাওয়া যাবে না। আমরা অন্য রাস্তা দিয়ে যাব কেন? এই রাস্তা দিয়ে গেলে কি সমস্যা? কোনো সমস্যা নাকি এই রাস্তা দিয়ে গেলে? এমনিতে কোনো সমস্যা না, তবে এই রাস্তা দিয়ে আমার যেতে মন চাইতেছে না, এটার জন্য বললাম আর কি। চল এই রাস্তা দিয়েই যাব। আর আমরা তো এই রাস্তা দিয়ে এসেছিলাম, এখন কেন এই রাস্তা দিয়ে যেতে পারবো না? চল। সাগর ঈশিতা আর বন্যাকে নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। তিনজন বাড়ির ভিতর প্রবেশ করতেই সাগরের আম্মু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তুই এক কাজ কর, পাশের মুদি দোকান থেকে পোলাও চাউল নিয়ে আয়। যা রান্না করেছিলাম সব তো শেষ হয়ে গেছে। আচ্ছা আম্মু, নিয়ে আসতেছি এখনই। এই বলে সাগর চলে আসলো মুদির দোকানে। সদা নিয়ে বাড়িতে চলে আসলো। সাগরের আম্মু রান্না করতেছে আর সাগর সবাইকে নিয়ে তার রুমে আড্ডা দিতেছে। এমন সময় ঈশিতা এমন একটা কাজ করে ফেললো, কেউ ভাবতে পারে নাই কি কাজ করেছে। আপনারা বুঝতে পারছেন না তো, তাই না? ওয়েট, আমি বুঝিয়ে দিচ্ছি। সাগর বিছানায় বসেছিল আর ঈশিতা সাগরের পাশে বসেছিল। হঠাৎ ঈশিতা সাগরের কোলে বসে গেল। এটা দেখে তো সবাই অবাক। সবচাইতে বেশি অবাক হয়েছে সাগর ঈশিতার এরকম ব্যবহারে। সাগর তাড়াতাড়ি করে ঈশিতাকে তার কোল থেকে নামিয়ে বলতে লাগলো, ঈশিতা আপু, তুমি এটা কি করলে? এই কাজটা কিন্তু একদম ঠিক করো নাই তুমি। এখন ওরা সবাই কি ভাববে? ওরা যা ভাবার ভেবে নেবে। আমি তো এখানে এসেছি শুধু তোর জন্য। এত বছর অপেক্ষা করার পর তোকে পেলাম আমি। কয়েকদিন পর আব্বু আম্মু আসবে আমাদের বিয়ের কথাবার্তা বলার জন্য। এখন থেকে আমি এখানে থাকবো। সরি ঈশিতা আপু, এটা সম্ভব না। কেন সাগর, সম্ভব না কেন? তুই কি অন্য কাউকে ভালোবাসিস নাকি? জানি না আমি অন্য কাউকে ভালোবাসি নাকি ভালোবাসি না, তবে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটাই হচ্ছে আমার লাস্ট কথা। আমি তোমাকে সবসময় আপু বলে এসেছি, এখনো আপু বলবো। দেখ সাগর, আমি কিন্তু দেখতে এতটাও খারাপ না যে তুই আমাকে বিয়ে করে সুখী হতে পারবি না। তুই যখন যা চাইবি আমি তোর জন্য তাই করব। প্লিজ তুই আমাকে বিয়ে কর। তোর কাজ করতে হবে না, আমি কাজ করে তোকে খাওয়াবো। সরি আপু, কাজ করে খাওয়ানো এটা কোনো কথা না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, মানে বিয়ে করতে পারবো না। কাজ সব সময় সবাই করতে পারে। আমার চাইতে আরো অনেক ভালো ছেলে পাবে তুমি। এসব বলতে এসে সাগর এমন সময় তার রুমের ভিতর প্রবেশ করলো তার বন্ধু রাকিব। রুমের ভিতরে আরো দুজন অপরিচিত মেয়েকে দেখে রাকিব বলতে লাগলো, কিরে সাগর, ওরা কারা? আগে তো কখনো এই বাড়িতে দেখি নাই। এটা হচ্ছে আমার চাচাতো বোন ঈশিতা, আর এটা হচ্ছে আমার মামাতো বোন বর্ণা। আচ্ছা, এনে তোর জন্য আম্মু বিরিয়ানি রান্না করে পাঠিয়েছে। রাত হয়ে গেছে তো, তাই আর আমি আম্মুকে বলছি আসতে হবে না, আমি নিয়ে এসেছি। কালকে সকালে হয়তো আম্মু আসবে। ও আচ্ছা, বসো এখানে, সবাই মিলে গল্প করি। না রে সাগর, গল্প করলে হবে না। আপু দোকানে একা আছে, আমাকে যেতে হবে। আপুকে সাহায্য করতে হবে হাতে হাতে। ঠিক আছে, যা তাহলে তুই, আর কালকে আন্টির সাথে তুইও চলে আসবি। আচ্ছা, এখন তাহলে যাই, আর তাড়াতাড়ি খেয়ে নে, না হলে ঠান্ডা হয়ে যাবে খাবারটা।
বলে রাকিব ওইখান থেকে চলে গেল। এদিকে পূর্ণা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, এই ছেলেটা কি তোর ফ্রেন্ড? হ্যাঁ, ছেলেটা আমার বেস্ট ফ্রেন্ড, খুবই ভালো, আমাকে সব সময় সাহায্য করে। রিলেশন করবে নাকি তার সাথে? না রে, আমি রিলেশন করব না। বাড়ি থেকে যার সাথে আমার বিয়ে দেবে তাকেই আমি বিয়ে করব। ও আচ্ছা, হ্যাঁ বিয়ে করবি কর, সমস্যা নাই, তবে দাওয়াত দিস কিন্তু। দাওয়াত না দিয়ে বিয়ে করে ফেললে পেটে কিন্তু পরে গুড়গুড় করবে। আমরা বিয়ে করব আর তোকে দাওয়াত দেব না, এটা কোনো কথা হলো? সবার আগে তোকেই দাওয়াত দেব, যাতে তুই আমাদের বিয়ের সকল দায়িত্ব নিতে পারিস। আমাদের তো আর বড় ভাই নেই বা ছোট ভাই নেই, আমরা তো পরিবারের একমাত্র মেয়ে। হ্যাঁ জানি জানি, তোরা পরিবারের একমাত্র মেয়ে। যাক, ভালোই হয়েছে। এখন এক কাজ কর, তোরা তোদের রুমে গিয়ে বসে কথা বল, আমি একটু ঘুমাই, আবার রাতে গেম খেলবো বন্ধু বান্ধবদের সাথে। আমরা থাকতে তুই আবার ঘুমাবি? তোকে ঘুমাতে দিলে তো তুই ঘুমাবি? তোকে ঘুমাতেই দেব না। উঠ, আমাদের সাথে গল্প কর, আর না হয় আমাদেরকে গেম খেলা শেখা, তোর সাথে গেম খেলবো। ঠিক আছে, তাহলে তোমরা মোবাইলে ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করো, আমি তোমাদেরকে সকল কিছু শিখিয়ে দিতেছি। সাগর দুজনকে শিখিয়ে দিয়ে গেম খেলতে লাগলো, তিনজন মিলে। রাত 10টা, সবে মিলে খাওয়া দাওয়া করে যার যার রুমে গিয়ে শুয়ে পড়লো। চলুন নদী কি করতেছে দেখে আসি। এদিকে নদী বিছানায় একবার এই পাশ করতেছে তো আরেকবার ওই পাশ করতেছে, কিন্তু তার চোখে ঘুম আসছে না। মনের মধ্যে শুধু একটা কথাই ঘুরপাক খাইতেছে, ঘুরপাক খাইতেছে। ওই মেয়ে দুটো কে হতে পারে? সাগরের সাথে আগে তো কখনো দেখে নাই। এসবই বারবার বলতেছে নদী তার মনকে। এসব বিড়বিড় করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে সেই খেয়াল নদী নেই। পরের দিন সকাল 9টা, নদী কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো কলেজে। গাছতলায় বসে আছে, এমন সময় নদীর সামনে দিয়ে মারিয়া যেতে লাগলো। মারিয়াকে ডাক দিয়ে বলল, কিরে মারিয়া, আমাদের বন্ধুত্বটা কি এখানেই শেষ করে দিয়েছিস নাকি? তুই তো জানিস আমি কিরকম মেয়ে, সব কিছু জেনে বুঝেও তুই আমার সাথে কথা বলতেছিস না। দেখ নদী, মানুষ কিন্তু আপডেট হয় দিন দিন, কিন্তু তোর মধ্যে কোনো আপডেট নেই, আর থাকবে কি করে? তুই তো এমনিতেই দেমাগি নিয়ে তোর রূপের অহংকার দেখিয়ে সবার সাথে খারাপ ব্যবহার করিস। আমি আর চাই না তোর সাথে মেলামেশা করতে। তুই একবার সাগরের হাতের দিকে তাকিয়ে দেখিস, সাগরের হাতের অবস্থা কীরকম হয়েছে। ভাবতেই কেমন যেন শরীরের লোম দাঁড়িয়ে যাইতেছে। এসব বলতেছে মারিয়া। এসব বলে ওইখান থেকে চলে আসলো ক্লাসরুমে। এদিকে নদী গাছতলায় বসে বসে মনে মনে ভাবতে লাগলো, আমি সত্যিই অনেক স্বার্থপর হয়ে গেছি। নিজের অহংকারের জন্য আমি সবকিছু করতে পারি। সাগরের হাতের অবস্থা এখন কেমন আমাকে জানতে হবে। এসব বলতে বলতে নদী ওইখান থেকে উঠে চলে আসলো কলেজের বাইরে। একটা রিক্সা নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নদীকে চলে আসতে দেখে বলতে লাগলো, কিরে নদী, তুই চলে এসেছিস কেন? এমনিতেই চলে এসেছি, ভালো লাগতেছিল না এটার জন্য। আম্মু আমাকে একটা হেল্প করতে পারবে? কেমন হেল্প? যদি ভালো হেল্প হয় তাহলে আমি করতে রাজি আছি, আর যদি খারাপ হয় তাহলে আমি একদমই রাজি না। ভালো হেল্প করতে পারবে তুমি? ওই যে তোমাকে ওই দিন একটা ভিডিও দেখিয়েছিলাম না, একটা ছেলের হাত আমি পুড়িয়ে দিয়েছিলাম, ওই ছেলেটার ফোন নাম্বার দিতেছি। তুমি একটু ওই ছেলেটাকে ফোন দিয়ে তার ঠিকানাটা নিতে পারবে? আমি তার বাড়িতে গিয়ে দেখা করতে চাই, তার হাতের অবস্থা দেখতে চাই এখন কেমন। এইভাবে জিজ্ঞেস করলে তো কোনোভাবে বাড়ির ঠিকানা দিবে না। তুই এক কাজ কর, বিকেলে যদি তার দেখা পাস তাহলে তার পিছু পিছু করে তার বাড়িতে চলে যাবি। আর ছেলেটার জন্য কিছু একটা করতে হবে। ছেলেটার হাতের অবস্থা এখন কেমন এসব তো আমি জানি না। এটার জন্যই তো তোমাকে বললাম তুমি একবার সাগরকে কল দাও, দেখো সাগরের ফোন কে ধরে। যদি তার আম্মু বা অন্য কেউ ধরে তাহলে তার বাসার ঠিকানাটা জেনে নাও। আচ্ছা, আমি ফোন দিতেছি, দেখি কে ফোন রিসিভ করে। এ বলে নদীর আম্মু কল দিল সাগরকে। বেশ কিছুক্ষণ পর সাগর কলটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে নদীর আম্মু বলতে লাগলো, হ্যালো সাগর, আমি তোমার ম্যাডাম বলছিলাম, তোমার হাতের অবস্থা এখন কেমন? ম্যাডাম, আমার হাতের অবস্থা মানে বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন? আর আমার হাত কখনো দেখছেন নাকি আপনি?
হ্যাঁ, আমি দেখেছি গত পরশুদিন তোমার হাত দেখেছি আমি। তোমার হাতের অবস্থা এখন কেমন? ডাক্তার দেখিয়েছো তো ঠিক মতো? হ্যাঁ, ডাক্তার দেখাইছি। আর আমার নাম্বার কোথায় পাইছেন? আমার নাম্বার তো কলেজে কোথাও দেওয়া ছিল না। আপনি সত্যি করে বলেন তো, আপনার পরিচয়টা কি আর আমার নাম্বার কে দিয়েছে? নদীর আম্মুর কাছ থেকে নদীর ফোনটা নিয়ে বলতে লাগলো, হ্যালো সাগর, আমি নদী বলতেছি। তোমার বাসার ঠিকানাটা বলো, আমি আসবো তোমার বাড়িতে। আমি তোমার পায়ে ধরে মাফ চাইবো, আমাকে মাফ করে দাও। ঠিক আছে, মাপ চাইতে হবে না। আর আমার বাসার ঠিকানা দিতে পারবো না। ফোন রাখলাম। এখন আমাকে ফোন দিবেন না আপনি। এই বলে সাগর ঠুস করে ফোনটা কেটে দিল। এদিকে নদীর আম্মু আর কিছু বলল না নদীকে। উনি জানে যে সব অপরাধ নদীর। এদিকে নদী চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় বসে কান্না করতে করতে মনে মনে বলতে লাগলো, আমি এত বছর হয়ে গেছে কারোর অবহেলা পাই নাই, আর আজকে একটা ছেলের কাছে মাফ চাইবো, তাও মাফ চাওয়ার সুযোগ নেই। হে আল্লাহ, আমি কিভাবে কি করব বুঝতে পারতেছি না। আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। এইসব বলতেছে নদী। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকেলের সাগর সবাইকে নিয়ে চলে আসলো একটা পার্কে। তোরা সবাই এখানে বসে বাদাম খা। আমি তোদের জন্য দোকান থেকে কোন আইসক্রিম নিয়ে আসতেছি। ঠিক আছে, নিয়ে আয় তাহলে। সাগর সবার জন্য কোন আইসক্রিম নিয়ে চলে আসলো। সবাই বসে বসে খাচ্ছে। এদিকে নদী তার রুম থেকে বের হয়ে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমি বাইরে যাইতেছি, দেখি যদি সাগরের সাথে দেখা হয় তাহলে তার কাছে মাফ চেয়ে নিব। তুমি এক কাজ করো, আমার জন্য বিরিয়ানি রান্না করে রাখো, আমি এসে খাবো। ঠিক আছে, তুই যা, আমি তোর জন্য বিরিয়ানি রান্না করে রাখবো না। নদী তাদের বাড়ি থেকে বের হয়ে পার্কের সামনে দিয়ে হেঁটে হেঁটে তার বান্ধবীদের বাসার দিকে যাইতেছে। এমন সময় পার্কের ভিতর নজর পড়তে দেখতে পেল সাগর আজকে আরও একটা নতুন মেয়েকে নিয়ে মোট 3 জনকে নিয়ে ঘুরতে এসেছে। এটা দেখে নদী তাড়াতাড়ি করে চলে আসলো পার্কের ভিতর। কিন্তু পার্কের ভিতর এসে নদী এবং বাকি সবাইকে পেল না, কারণ সাগর অলরেডি নদীকে দেখে ফেলেছে। এটা দেখে সাগর তাড়াতাড়ি করে সবাইকে নিয়ে ওইখান থেকে পিছনে গেট দিয়ে চলে আসলো বাইরে। হঠাৎ সাগরের এরকম আচরণ দেখে ঈশিতা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তোর হঠাৎ কি হয়েছে? আমাদেরকে এরকম ভাবে নিয়ে আসলি যে? একবার ভিতরের দিকে তাকিয়ে দেখো, ওই যে একটা কালো বোরকা পরা মেয়ে, তার মুখটা দেখতে পাচ্ছ? বলো তো কে হতে পারে? নিশ্চয়ই ওই মেয়েটা, তাই না? দাঁড়া, আমি ওই মেয়েটাকে একটা শিক্ষা দিয়ে আসতেছি। তোর সাথে এরকম করেছে, এটার জন্য তো তাকে শাস্তি পেতে হবে। কোনো কিছু করার দরকার নেই, তার শাস্তি সে এমনিতেই পাবে। এখন চলো আমরা কফি শপে যাই, কফি শপে গিয়ে কফি খাই। হ্যাঁ চল, আজকে আর আনন্দ করতে পারলাম না এই মেয়েটার জন্য। কালকে এই এলাকার আশেপাশে কোনো পার্কে যাব না, অন্য এলাকায় পার্কে যাব। কে আর জানো তো এই মেয়েটা যে এখানে চলে আসবে। আচ্ছা চলো যাও যাক এখন। এই বলে সাগর সবাইকে নিয়ে চলে আসলো কফি শপে। দীর্ঘ 2 ঘন্টা আড্ডা দিয়ে সবাই চলে আসলো বাসায়। এদিকে নদী মন খারাপ করে তার বান্ধবীদের বাসায় গিয়ে আবারও চলে আসলো তাদের বাসায়। রুমের ভিতর বসে আছে চুপচাপ, কার সাথে কোনো কথা বলছে না। এটা দেখে নদীর আম্মু কিছুটা টেনশনে পড়ে গেল। নদীর আম্মু ফোন দিল নদীর মামাকে। বেশ কিছুক্ষণ পর নদীর মামা কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, হ্যালো আপু, বলো কি হয়েছে? শোন, আমি কি বলি, ওই দিন যে নদী একটা ছেলের নাম্বার দিয়েছিল না, ওই ছেলেটার নাম্বার লোকেশন ট্র্যাক করে দেখতো তাদের বাড়ির ঠিকানাটা বের করা যায় কিনা, বা ওই ছেলেটার বাড়ি কোন জায়গায় তা দেখা যায় কিনা। ওই ছেলেটার বাড়ি হচ্ছে তোমাদের এলাকায়, রহমত প্লাজা বললেই নিয়ে যাবে ওই বাড়িতে। তারা থাকবে, তবে কয়তলায় থাকবে এটা আমি বলতে পারছি না। তোমাকে একটু খোঁজখবর নিয়ে জানতে হবে কয়তলায় থাকে। আচ্ছা, এতটুকু জেনেছি, আপাতত এতটুকু দিয়ে কাজ হয়ে যাবে। আমি বাকিটা দেখে নিতেছি কি করা যায় বা কিভাবে তার বাড়ির ঠিকানাটা পাওয়া যায়। এই বলে নদীর আম্মু কলটা কেটে দিয়ে ওইখান থেকে চলে আসলো নিচে তার রুমে। বোরকাটা পরে বের হয়ে গেল বাইরে। রহমত প্লাজার উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো রহমত প্লাজার সামনে। এসে দেখে প্রায় 10 তলার মতো একটা বাড়ি। এটা দেখে
নদীর আম্মু পাশে থাকা দোকানদারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ভাই, আপনার এই বাড়িতে তো সাগর নামের একটা ছেলে থাকে, কয় তলায় থাকে আপনি বলতে পারবেন? সাগরের কথা জিজ্ঞেস করতেছেন? সাগর ছেলেটা তো খুবই ভালো। আর আপনি কে? আপনাকে তো চিনলাম না। ওহ, আমাকে চিনবেন না, আমি ওই সামনে থেকে এসেছি। সাগর একটু অসুস্থ তো, তাকে দেখার জন্য। তার বাড়ির ঠিকানাটা একটু বলেন তো, মানে তারা কয়তলায় থাকে এবং কত নাম্বার রুমে থাকে ওইটা বলেন। ওরা তো 7 তলায় 222 নাম্বার রুমে থাকে, গিয়ে দেখেন। নদীর আম্মু চলে আসলো 7 তলায় 222 নাম্বার রুমের সামনে। কলিং বেল দিতে সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। নদীর আম্মুকে দেখে বলতে লাগলো, কে আপনি আর কাকে চাই এখানে? এই বাসায় কি সাগর থাকে? হ্যাঁ, এ বাড়িতে সাগর থাকে। তাকে খুঁজতেছেন কেন? আর আপনার পরিচয় দেন। আমি হচ্ছি নদীর আম্মু। আপনি আমাকে চিনবেন না, সাগর নদীকে খুব ভালো করে চিনে। আমি সাগরের হাত দেখতে এসেছি, তার এখন কি অবস্থা তাকে একটু ডেকে দিবেন? আচ্ছা, আপনি ভিতরে এসে বসেন, আমি সাগরকে ডাক দিতেছি। নদীর আম্মু সোফায় বসে রইল। এদিকে সাগর আম্মু চলে আসলো সাগরের রুমে। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই সাগর, নদী নামের একটা মেয়ে আছে, তার আম্মু এসেছে। তুই একটু নিচে আয় তো, আমি তো চিনতে পারতেছি না কে। সাগর চলে আসলো তার আম্মুর সাথে। নিচে এসে দেখে নদীর আম্মু বসে আছে। নদীর আম্মুকে দেখে সাগর বলতে লাগলো, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আর আপনি আমাদের বাসা চিনলেন কি করে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের বাসা চিনেছি এটা না হয় পরে বলতেছি, আগে তোমার হাত দুইটা দেখি। তোমার হাত দেখার জন্য আমি এসেছি। সাগর তার দুইটা হাত দেখাতে নদীর আম্মুর চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল আর বলতে লাগলো, সরি বাবা, তুমি আমার মেয়েকে মাফ করে দিও। আমার মেয়েটা আগে কখনো এরকম ছিল না, কলেজে যাওয়ার পর থেকে এরকম হয়ে গেছে। এখন সে তার নিজের ভুল বুঝতে পারছে। আচ্ছা, আমি আপনার মেয়েকে মাফ করে দিলাম। আম্মু তোমরা কথা বলো, আমি এখন রুমে যাই। এই বলে সাগর চলে গেল তার রুমে। এদিকে নদীর আম্মু সাগরের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট রাখবেন? হ্যাঁ বলেন, রাখার চেষ্টা করব। আমার মেয়ের জন্য যেহেতু আপনার ছেলের হাতের এরকম অবস্থা হয়েছে, আমি আমার মেয়েকে আপনার ছেলের হাতে তুলে দিতে চাইতেছি। আপনারা কি আমার মেয়েকে আপনার ছেলের জন্য গ্রহণ করবেন? দেখেন, এটা তো আমি বলতে পারতেছি না, এটা আমার ছেলে বলতে পারবে। সে যদি চায় অবশ্যই আপনার মেয়েকে আমরা নিয়ে আসব। এই নেন আমার ফোন নাম্বার, আপনি সাগরের সাথে কথা বলে আমাকে জানাবেন। আর সাগরকে ভালো একটা ডক্টর দেখাতে হবে। আপনি আজকে রাত্রে আমাকে জানিয়ে দেবেন, আমি কালকে এসে সাগরকে নিয়ে যাব ভালো ডাক্তার দেখানোর জন্য। ভালো ডাক্তার দেখানোর জন্য নিয়ে যেতে হবে না, সাগর ডাক্তার দেখিয়েছে। আশা করি কয়েকদিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি বসেন, আমি আপনার জন্য কফি নিয়ে আসতেছি। না, এখন কফি খাবো না। মেয়েটার বাসায় একা আছে, কি করতেছে কে জানে। আমি এখন চলে যাই, আপনি রাত্রে আমাকে জানাবেন। এ বলে নদীর আম্মু চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই নদী এসে দরজা খুলে দিল। তার আম্মুকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, তুমি কোথায় গিয়েছিলে? সাগরদের বাসায় গিয়েছিলাম। তুই মোটেও ভালো কাজ করিস নাই, সাগরের হাত একবারে না দেখার মতো অবস্থা। আম্মু আমাকে নিয়ে যাইতে, আমি সাগরের কাছে মাফ চাইতাম। দেখি রাত্রে সাগরের আম্মু আমাদেরকে কি জানায়। আমি সাগরের সাথে তোর বিয়ে দিতে চাইতেছি, তোর কোনো আপত্তি আছে নাকি? না, আমার কোনো আপত্তি নেই। দেখো সাগরের আম্মু কি বলে। দিকে সাগরের আম্মু চলে আসলো সাগরের রুমে। এসে দেখে সবাই কথা বলতেছে। সাগরের আম্মু সবার সামনে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, নদীর সাথে আমি তোর বিয়ে দিতে চাইতেছি, তুই কি রাজি আছিস? রাজি থাকলে বল, আমি তার আম্মু আব্বুর সাথে কথা বলবো। আম্মু, তোমাদের যে মেয়েটা পছন্দ হবে আমি তাকেই বিয়ে করতে রাজি আছি। আমার কোনো পছন্দ নেই, তুমি কথা বলতে পারো।
আচ্ছা, আমি নদীর আম্মুকে বলে দিতেছি কালকে তার মেয়েকে নিয়ে এবং তার পুরো পরিবার চলে আসার জন্য। কালকে তোদের বিয়ে হবে। মানে চাচি এসব কি বলতেছেন? আজকে কথা বলবেন আর কালকে তাদের বিয়ে? কোনো মজা করতে পারবো না, এটা কিভাবে হয়? এমনিতেই হবে ঈশিতা মা, এমনিতেই হবে ঈশিতা মা। আমি চাই না আমার ছেলের বিয়েটা বড় করে অনুষ্ঠান করে দিতে, আর আমার মেয়ের বিয়েটাও এরকম ভাবে দেব। অনুষ্ঠানের চাইতে ভালো হবে তাদের হাতে তুলে দেওয়া। সাগরের আম্মু আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল তার রুমে। ফোনটা হাতে নিয়ে জানিয়ে দিল নদীর আম্মুকে। রাতে খাওয়া দাওয়া শেষ করে সাগর তার রুমে বসে আছে। এমন সময় ঈশিতা এসে বলতে লাগলো, আচ্ছা সাগর, তাহলে তুই বিয়ে করে ফেল। আমরা আর এখানে থেকে কি করব? আমরা চলে যাই। তোর জন্য এসেছিলাম, কিন্তু আমার ভাগ্যটা খারাপ, আমি তোকে পেলাম না। দেখো ঈশিতা আপু, তোমার ভাগ্য খারাপ না, আল্লাহ হয়তো আমার চাইতে আরো উত্তম কাউকে তোমার জন্য রেখেছে। এটার জন্যই তো আমার সাথে তোমার মিল হয় নাই। হ্যাঁ, হতে পারে। আচ্ছা তুই তাহলে ঘুমা, এখন রাত অনেক হয়েছে, আমরাও ঘুমাই। কালকে আবার তোর বিয়ে, হালকা পাতলা তো একটু মজা করতে হবে। এই বলে ঈশিতা চলে গেল সাগরের রুম থেকে। এইদিকে সাগর ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। নদীর আব্বু আম্মু এবং নদী চলে এসেছে। এদিকে নদী সবার সাথে কথা বলতেছে। সাগর নদীর আশেপাশে আসতেছে না, যাতে নদী তার কাছে মাপ না চাইতে পারে। দেখতে দেখতে সারাদিন মজা করতে করতে কেটে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে আর কথা বলতেছে। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। স্যামি গিয়ে দরজা খুলতে দেখতে পেল কাজী সাহেব দাঁড়িয়ে আছে। কাজী সাহেবকে দেখে ভিতরে নিয়ে আসলো। বেশ কিছুক্ষণ পর কাজী সাহেব তার সকল কিছু লেখালেখি শেষ করে দুজনের বিয়েটা পড়িয়ে দিয়ে তার টাকাটা নিয়ে চলে গেল। রাত প্রায় 1টা। সাগর নদীকে নিয়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে সাগর বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এদিকে নদী দাঁড়িয়ে আছে। এটা দেখে সাগর নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার নদী, দাঁড়িয়ে আছো কেন? ঘুমাও পাশে এসে। ঠাকুর, তুমি বিছানা থেকে উঠে আমার সামনে দাঁড়াও। আমি তোমার কাছে মাফ চাইবো আমার ভুলের জন্য। মাফ চাইতে হবে না, আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। এখন এসে ঘুমাও, রাত অনেক হয়েছে। ঘুমাবো মানে? মানুষ বাসর রাতে বাসর করে, আর তুমি আমাকে ঘুমাতে বলতেছো? আমি ঘুমাবো না, আমি আদর খাবো। আদর খাইতে হলে তো পাশে এসে শুইতেই হবে। পাশে এসে না শুইলে আদর করবো কি করে? সাগরের কথা শুনে নদী সাগরের পাশে গিয়ে শুয়ে পড়ল। এদিকে সাগর রোমান্টিক স্টাইলে নদীর ঠোঁট জোড়া কামড়ে ধরল। বেশ কিছুক্ষণ নদী ঠোঁট এইরকমভাবে চুষে চুষে খেয়েছে। মনে হচ্ছে জীবনে কোনোদিন খায়নি। আসলেই তো জীবনে কোনোদিন খায় নাই, এখন তো খাবে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর নদী সাগরকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এখন আদর করো আর লাইট নিভাও, সবাই দেখে ফেলতেছে। আমার বুঝি লজ্জা করবে না নাকি? হ্যাঁ, তোমার তো লজ্জা করবে। এই যে পাঠক পাঠিকারা, আপনারা আর দেখেন না, আমার বউ লজ্জা পাইতেছে। এখন আমাকে আদর করতে দেন আমার বউকে। আর একটা কথা, এটা কিন্তু আমার সিনিয়র বউ, মনে রাখেন আপনারা। আর সিনিয়র মেয়ে বিয়ে করলে বেশি বেশি আদর পাবেন। আজকে লাইট বন্ধ করে দিলাম আর গল্পটা এখানেই সমাপ্ত করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।